সাম্প্রদায়িকতা শিক্ষায় ১ মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন ও সুনিয়ন্ত্রণের জন্য একটি বোর্ড গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী ফজলুল হক সুপরিকল্পিত গ্রহণ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কর্তৃক ১৯১৭-১৯১৯ প্রথমে মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছিল, তা আমরা লক্ষ্য করেছি। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বার খসড়া পরিকল্পনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিকট প্রেরণ করা হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাধ্যমিক শিক্ষার অধিকার বোর্ডের নিকট হস্তান্তরের বিরোধিতা করলে শিক্ষা বোর্ড গঠন কাজ স্থগিত থাকে। এছাড়া বোর্ডের আইন প্রণয়ন, গঠন প্রকৃতি ইত্যাদি নিয়ে হিন্দু মুসলিম নেতৃত্বের মধ্যেও মতভেদ ছিল, যার ফলে ১৯২০ সালের পর থেকে ১৯৪০ সাল পর্যন্ত বাংলা সরকার অন্তত ৬ বার শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে এ বিষয়ে ব্যর্থ হন। ইন্ডিয়ান স্ট্যাচুটরি কমিশন, ভলিউম ৮, পৃষ্ঠা ৪৬-৪৭, বেঙ্গল এডুকেশন বিল ১৯৪৪, পৃষ্ঠা আই। ফজলুল হক নানা বিতর্কের আশঙ্কায় ১৯৩৭ সালে প্রথমে গোপনে মাধ্যমিক শিক্ষার খসড়া বিল তৈরি করে কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আসাম সরকারের পরামর্শ চেয়ে পাঠান। অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক একটি নিযুক্ত কমিটি সরকারের খসড়া বিল পর্যালোচনা করে নিজেদের মতামত সম্বলিত একটি রিপোর্ট সরকারের নিকট প্রেরণ করে। বিশ্ববিদ্যালয় কমিটির এই রিপোর্টে মাধ্যমিক শিক্ষাকে বোর্ডের নিয়ন্ত্রণাধীন করার সুপারিশ করলেও হঠাৎ করে শিক্ষা বোর্ডকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি হয়নি। তারা বোর্ডকে সিনেটের নিয়ন্ত্রণে রাখার সুপারিশ করে এবং শিক্ষা বিভাগের অধীনে থাকার বিরোধিতা করে। সরকারের প্রস্তাবে বোর্ডে ৩৪ জন সদস্যের মধ্যে ১৫ জন মুসলিম সদস্য নিযুক্তির প্রস্তাব করা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় কমিটি সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের বিরুদ্ধে আপত্তি জানায়। রিপোর্ট অফ দ্য কমিশন অন দ্য ড্রাফট সেকেন্ডারি এডুকেশন ১৯৩৭, পৃষ্ঠা ৩-৬। মাধ্যমিক শিক্ষা বিল তৈরির প্রস্তুতি সম্পর্কে ফজলুল হক গোপনীয়তা বজায় রাখলেও কয়েকটি পত্রিকায় খসড়া বিলটি প্রকাশিত হয়ে পড়ে। ফলে এ সময় মাধ্যমিক শিক্ষা নিয়ে পত্রপত্রিকায় ও রাজনৈতিক দলের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ১৯৩৭ সালের ২৬ নভেম্বর হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় এ ব্যাপারে মন্তব্য করা হয় যে এর ফলে একদিন সাম্প্রদায়িক সন্ত্রাসবাদ সৃষ্টি হবে। আনন্দবাজার বলে যে এ বিল ১০০ বছরের মধ্যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। ওই পত্রিকায় আরও বলা হয়, বোর্ডের মোট ৩৪ জন সদস্যের মধ্যে ১৫ জন থাকবে মুসলমান, যা সাম্প্রদায়িকতার নামান্তর। এ জাতীয় প্রশ্ন তুলে হক মন্ত্রিসভা ভেঙে দেওয়ার জন্য গভর্নরকে অনুরোধ জানানো হয়। সিরাজউদ্দিন আহমেদ, এ কে ফজলুল হক, দ্বিতীয় সংস্করণ, ঢাকা ১৯৯৭, পৃষ্ঠা ১০২। ফজলুল হক পত্রপত্রিকায় এসব সমালোচনার জবাবে বলেন যে ১৮ বছরের পূর্বে স্যার আশুতোষ মুখার্জির মতো সদস্য বিশিষ্ট কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন মাধ্যমিক শিক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার জোরালো সুপারিশ করেছিল। ভারতের অনেক বিশ্ববিদ্যালয় এই সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছে, কিন্তু নানা উদ্যোগ সত্ত্বেও এখনও পর্যন্ত বাংলায় একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্থাপন সম্ভব হয়নি। তার মতে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষানীতি প্রণয়ন ও সংরক্ষণ এবং স্কুল কলেজের মান নির্ণয়ের ব্যাপারে অহেতুক কর্তৃত্ব স্থাপন করছে এবং প্রকৃতপক্ষে এটি প্রদেশের শিক্ষার অগ্রগতির পক্ষে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফজলুল হক বলেন যে বর্ণ হিন্দুগণ মোট জনসংখ্যার ১৬ ভাগ, যারা শূদ্রদের ছাত্রাবাসে আসন দেন না, তারাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব করছেন এবং তিনি তাদের সাম্প্রদায়িক বলে সমালোচনা করেন। বাংলার মোট জনসংখ্যার ৫২% মুসলমান ও ৩০% তফসিলির পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে কোনো হাত নেই। তার মতে কলকাতা বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন করার জন্য একটি বিশ্ববিদ্যালয় কমিটি ও মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা উচিত। সিরাজউদ্দিন আহমেদ, এ কে ফজলুল হক, দ্বিতীয় সংস্করণ, ঢাকা ১৯৯৭, পৃষ্ঠা ১০২। ফজলুল হক হিন্দু সমাজের প্রতিবাদের প্রেক্ষিতে তার নিযুক্ত মাধ্যমিক শিক্ষার খসড়া বিল প্রণয়নে কমিটিতে আরও কয়েকজন নিরপেক্ষ গ্রহণযোগ্য সদস্য মনোনীত করেন। অতঃপর ১৯৪০ সালের মাঝামাঝিতে আইন পরিষদে মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত প্রণীত খসড়া বিল উত্থাপন করেন, কিন্তু বিরোধী দলীয় হিন্দু সদস্যগণ এই বিলকে হিন্দু বিরোধী, শিক্ষা কৃষ্টি ধ্বংসকারী, প্রগতি বিরোধী প্রভৃতি নানা আখ্যায় আখ্যায়িত করলে তা বাস্তবায়িত হয়নি। সাময়িকী, মাধ্যমিক শিক্ষা বিল, সৌগত, আশ্বিন ১৩৪১, পৃষ্ঠা ১০৩৮।
পরবর্তীকালেও হিন্দু সমাজের একাংশ সরকারের মাধ্যমিক শিক্ষা বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখে। ১৯৪০ সালের ডিসেম্বরে হাজরা পার্কে স্যার পি.সি. রায়ের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রবীন্দ্রনাথ ঠাকুরও মাধ্যমিক শিক্ষা বিলের বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি প্রেরণ করেছিলেন। ১৯৪০ সালের ২১ ডিসেম্বর কলকাতার আশুতোষ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা ও সাংস্কৃতিক প্রদর্শনীতে শিক্ষিত হিন্দু বক্তাগণ আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা বিলের সমালোচনা করেন। মুহাম্মদ সানাউল্লাহ, এ.কে. ফজলুল হক, পোর্ট্রেট অফ এ লিডার ১৯৯৫ অ্যান্ড এ.এস.এম. আব্দুর রব, এ.কে. ফজলুল হক ১৯৬৭ পৃষ্ঠা ৯২-৯৪। শিক্ষা বিলের বিরুদ্ধে হিন্দু সমাজের একাংশের আপত্তির মূল কারণ ছিল, যেহেতু মুসলমানরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে, সেহেতু প্রস্তাবিত বোর্ডেও মুসলিম সদস্য কম ও হিন্দু সদস্য বেশি থাকতে হবে। এক্ষেত্রে তাদের আশঙ্কা ছিল, এই আইন পাশ হলে মুসলমানরা হিন্দুদের চেয়ে এগিয়ে যাবে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় তারা অগ্রবর্তী হয়েছে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ও মাধ্যমিক শিক্ষার উপর কর্তৃত্ব হারাবে। সর্বোপরি ওই বিল আইনে পরিণত হলে হিন্দুদের শিক্ষা সামাজিকতায় একচেটিয়া অধিকার হ্রাস পাবে এবং মুসলমানরা শিক্ষার সুযোগ পেয়ে সর্বক্ষেত্রে নিয়োগ লাভ করবে। মুহাম্মদ সানাউল্লাহ, এ.কে. ফজলুল হক, পোর্ট্রেট অফ এ লিডার ১৯৯৫ এবং মাধ্যমিক শিক্ষা বিল আপত্তির মূল কারণ সৌগত, আশ্বিন ১৩৪১। শিক্ষা বিলের বিরুদ্ধে হিন্দু সমাজের প্রতিবাদ ১৯৪১ সালে হক মন্ত্রিসভার পতন এবং পরবর্তীকালে দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য ব্রিটিশ ঔপনিবেশিক আমলের মধ্যে উক্ত বিল আর আইনে পরিণত হয়নি। ২. সেকালে হিন্দু শিক্ষক মহলে বদ্ধমূল ধারণা ছিল মুসলমান ছাত্রেরা বিজ্ঞানে ও অঙ্কে কাঁচা, কাজেই তাদের কেউ আমাদের বিজ্ঞান পড়ায় উৎসাহ দিতেন না। নূতন বড় শহরে গিয়ে স্থিতিশীল ও পড়াশোনায় মনোযোগী হতে আমার কিছুটা সময় কেটে যায়। কাজেই তৃতীয় বর্ষ শ্রেণীর প্রথম দিকে আমি পড়াশোনায় অমনোযোগী ছিলাম। হঠাৎ প্রশান্ত মহালানবিশের মানসিক প্রশান্তি নষ্ট হল। তার ধারণা হল আমি বোধহয় অনার্সের পড়াশোনা কুলিয়ে উঠতে পারব না। একদিন আমার ডাক পড়ল মহালানবিশের খাস কামরায়। দুরু দুরু বুকে সেখানে হাজিরা দিলাম। অধ্যাপক আমাকে অনার্স ছেড়ে দিতে বললেন। আমি মনে মনে চটে গেলাম, কিন্তু মনের ভাব গোপন রেখে বললাম, আমি সুদূর সিলেট থেকে কলকাতায় এসেছি অনার্স পড়তে। পাস কোর্সে পড়ার জন্য আমার এত দূরে আসার প্রয়োজন ছিল না। আমার পিতাও পাস কোর্সের জন্য এত খরচপত্র করতে রাজি হতেন না। যদি অন্য কোনো বিষয়ে অঙ্কে বা রসায়নে অনার্সে সিট পাই, তবে পদার্থবিদ্যা ছেড়ে দিতে আমি রাজি আছি। মহালানবিশ বললেন, তা হয় না, এখন দেরি হয়ে গেছে। পদার্থবিদ্যায় অনার্স ছাড়লে তোমাকে পাস কোর্সই পড়তে হবে। আমি বললাম, অনার্স পাই আর নাই পাই, আমাকে পদার্থবিদ্যায় অনার্স পড়তে হবে। আজ মুসলমান ছাত্রেরা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে, তা দেখে আমাদের হিংসে হয়। আমার বিশ্বাস, মহালানবিশ শুধু মুসলমান বলেই ধারণা করেন আমি অনার্স পাশ করতে পারব না। তিনি আমার পূর্ববর্তী পরীক্ষার ফল সম্বন্ধে কোনো অনুসন্ধানই করেননি। অনুসন্ধান করলে জানতে পারতেন আমি পদার্থবিদ্যায় শতকরা ৮০-র অধিক নম্বর পেয়েছিলাম। কাজেই আমার পক্ষে পদার্থবিদ্যায় অনার্স নেওয়া দূরাকাঙ্ক্ষা ছিল না। অবশ্য অঙ্কে ও রসায়নেও আমি লেটার পেয়েছিলাম। ৩. নিঃসন্দেহে স্কট একজন বড় লেখক এবং ইংরেজি শিখতে হলে ভারতে তো বটেই, অন্যত্র স্কট পাঠ প্রায় অবর্জনীয়। কিন্তু দুর্ভাগ্য প্রাচ্য জগতের প্রতি এবং প্রায় প্রতি পৃষ্ঠায় পবিত্র পয়গম্বরের প্রতি কটাক্ষ ও নিন্দাপূর্ণ দ্য ট্যালিসম্যান পুস্তকটি ছাড়াও স্কটের বহু পুস্তক বিদ্যমান থাকা সত্ত্বেও সেগুলো থেকে কোনো একটি গ্রন্থ নির্বাচন করা হয়নি। এ কাজ কি অসম্ভব ছিল? এশিয়ার যুব সম্প্রদায়, বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় যে কি তীব্র মনোবেদনার সাথে এ গ্রন্থ পাঠ করবে, তা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। আপন পুত্র প্রতিদিন এ পুস্তক পাঠে বাধ্য দেখে মুসলমান অভিভাবক যদি জাতীয় মান এবং ধর্মীয় নিরাপত্তা সম্বন্ধে শঙ্কিত হয়ে ওঠে, তাকে দোষ দেওয়া যাবে না। যে শিক্ষা বিভাগ তার ধর্মবিশ্বাসকে চরম ঔদস্যে অপমানিত না করলেও অত্যন্ত অবহেলায় অকিঞ্চিৎকর ব্যাপার জ্ঞান করে, তার উপর মুসলিম সমাজের কতটুকু আস্থা থাকতে পারে? আমি বিশ্বাস করি মহামান্য বড় লাট আমার এসব উক্তিকে ভাবাবেগপ্রসূত অভিযোগ বলে গণ্য করবেন না। আমি তাকে সবিনয়ে জানাচ্ছি যে দ্য ট্যালিসম্যান পুস্তকের বিরুদ্ধে প্রথম অভিযোগকারী আমি নই। বহু মুসলমান অভিভাবকের সকরুণ অভিযোগ আমার কাছে আসার পর আমি দ্য ট্যালিসম্যান পুস্তকটি পাঠ করি।
ভারতীয় বিশ্ববিদ্যালয়ে এ পুস্তক পাঠ্য শ্রেণীভুক্ত হওয়ার বিরুদ্ধে তাদের অভিমতের সঙ্গে আমি একমত। পুস্তকে ব্যবহৃত দুষ্ট অংশগুলোর উদ্ধৃতি দিতেও আমি ঘৃণা বোধ করি। এতৎসঙ্গে পুস্তকটির একটি কপি প্রেরণ করা হল, তার মধ্যে কিছু অংশ চিহ্নিত করেই ক্ষান্ত হলাম। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি আমার সমাজের লোকেদের মন রুজু করার ব্যাপারে আমি বিগত ২৫ বছর ধরে আপ্রাণ চেষ্টা করে আসছি এবং আমার এ চেষ্টা সম্পূর্ণ নিষ্ফলও হয়নি। আমি তার বরাত দিয়ে মহামান্য বড়লাটকে মুসলমান সমাজের ক্ষোভের এই যথার্থ কারণটি দূর করার জন্য অনুরোধ করছি। জানি এজন্য হয়তো আমি পাশ্চাত্য মনীষীদের চোখে উপহাস্যাস্পদ ব্যক্তিরূপে গণ্য হব। সেই ঝুঁকি নিয়েও আমি এ অনুরোধ করছি। পাশ্চাত্য সাহিত্য এমনিতেই প্রাচ্যের প্রতি মোহনাশক এবং জাতীয়তাবোধ উৎপাটক। আরও অনেক কিছু তার মধ্যে আছে, সুতরাং ক্ষোভ ও বিদ্বেষ সৃষ্টির বিশেষ উদ্দেশ্যের বশবর্তী হয়ে পাঠ্যপুস্তক নির্বাচন করা কেন? পাশ্চাত্য সংস্কৃতি ও সভ্যতা বিস্তারের এই যদি নীতি ও নমুনা হয়, তাহলে তা মর্যাদা বৃদ্ধির প্রতীকরূপে গৃহীত হওয়ার পরিবর্তে আত্মসম্মান জ্ঞানী ব্যক্তিগণ কর্তৃক সন্দেহের চোখেই পরিদৃষ্ট হবে। যদি এমন হতো যে কিছুটা আঘাত না দিয়ে পাশ্চাত্য সংস্কৃতি বিস্তার করা আদৌ সম্ভব নয়, যেমন যদি নির্বিবাদী ইংরেজি সাহিত্য আদৌ পাওয়া না যেত, তবে এ ধরনের কাজের পক্ষে হয়তো কিছু বলার থাকত। কিন্তু মুসলিম সমাজের কপাল ভালো, ইংরেজি সাহিত্য এত ব্যাপক ও ঐশ্বর্যশালী যে কারো মনে কোনো আঘাত না দিয়েও উৎকৃষ্ট পাঠ্যতালিকা নির্বাচন করা সম্ভব। নওয়াব আব্দুল লতিফ খান, CIE। 4 ধারাপাতের প্রথম পাঠ দশকিয়া। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো শিশুরা যেন সহজে মনে রাখতে পারে, এই উদ্দেশ্যে প্রতিটি সংখ্যার সাথে বোল ও সুর সংযোজন করা হয়েছে, যেমন 1 চন্দ্র, 2 পক্ষ ইত্যাদি। স্বাধীনতার পর বিভিন্ন পক্ষ থেকে বোলগুলো পরিবর্তনের প্রস্তাব উঠেছে, যেমন 1 আল্লাহ, 4 কেতাব, 5 নামাজ ইত্যাদি। হইচই শুরু করে দিয়েছে বুদ্ধিজীবীরা। তাদের কথা, প্রচলিত বোল অসাম্প্রদায়িক, তা বদলিয়ে সাম্প্রদায়িক বোল সংযোজনের চেষ্টা চলছে। বলা হচ্ছে, এখানে তো কিছু হিন্দু ছেলেমেয়েও রয়েছে, তারা আল্লাহ বলবে কেমন করে? তারা আরও বলছে, আমাদের মতো পশ্চিমবঙ্গও স্বাধীন হয়েছে, কিন্তু তারা এই বোল সংশোধন করেনি, আমরা করছি কোন দুঃখে? নতুন বোলসমূহের উপযোগিতা বিচার্য হতে পারে, কিন্তু উদ্যোগটি স্বাধীন চিন্তার অনুশীলন প্রসূত, নির্মাণধর্মী ও অনবদ্য, সেই জন্য প্রশংসনীয়। লক্ষ্য নির্বিচার অনুকরণ ও আনুগত্যের ধারাবাহিকতা ছিন্ন করে স্বকীয়তা সন্ধান ও সংস্থাপন। কাজেই প্রকৃত প্রস্তাবে কুশিক্ষিত সম্প্রদায়টি মুসলিম জাতিসত্তা, স্বকীয়তা ও স্বাধীনতার শক্ত প্রতিদ্বন্দ্বী, মূর্ত প্রতিবন্ধক। প্রচলিত বলে 1, 2, 6, 9 ও 10-এর বোল প্রাকৃতিক, সেই অর্থে অসাম্প্রদায়িক, কিন্তু 3, 4, 5 ও 8-এর বোলের অর্থ কি? 3-এ ত্রিনেত্র, অর্থ শিব। হিন্দুরা ত্রিনাথ বা 3 প্রধান দেবতায় বিশ্বাস করে, তাদের একজনের নাম শিব, এও বিশ্বাস করে যে শিবের ত্রিনেত্র বা 3টি চোখ রয়েছে, সেই থেকে শিবের অপর নাম হয়েছে ত্রিনেত্র। 4-এ বেদ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ 4 খণ্ডে বিভক্ত। এই 4 বেদ হল ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, তাই 4-এ বেদ। 5-এ পঞ্চবান অথবা পঞ্চানন, এই 2 বলি প্রচলিত রয়েছে। পঞ্চবান হল হিন্দুদের কাম দেবতার একটি নাম। বান অর্থ তীর, অস্ত্র, মন্ত্র বা কৌশল। কামনার অধিদেবতা মদন বা কন্দর্প 5টি বান বা অস্ত্র ব্যবহার করে বলে তার অন্য নাম হয়েছে পঞ্চবান। বানগুলো হচ্ছে সম্মোহন, উন্মাদন, শোষণ বা চোষণ, তপন বা গরমানো, স্তম্ভন বা নিষ্ক্রিয়করণ, অর্থাৎ আপত্তি অসহযোগিতা করার ক্ষমতা হরণ। পঞ্চানন, ওই শিবের অন্য নাম। হিন্দুদের বিশ্বাস শিব দেবতার পঞ্চ আনন বা 5 মুখ রয়েছে, সেখান থেকেই তার অন্য নাম পঞ্চানন। 8-এ বসু, অর্থ 8 জন বসু দেবতা। গঙ্গা দেবীর 8 পুত্রই 8 জন বসু দেবতা, তাদের নাম ভব, ধ্রুব, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রত্যুষ, প্রভব। এই বোলগুলো তাহলে কি অর্থে অসাম্প্রদায়িক? মাত্র একটি অর্থে, অন্য কোনো অর্থ নেই। তা হল এই, বোলগুলো যেহেতু শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বোল, পৌত্তলিক পরিভাষা থেকে গৃহীত, সেহেতু এগুলো অসাম্প্রদায়িক। পক্ষান্তরে যাহা কিছু অহিন্দু, তাহাই সাম্প্রদায়িক। যারা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ভেদ উত্থাপন করছে, তারা কিন্তু এদেশেরই মানুষ, মুসলমান সম্প্রদায়ের ছোট্ট একটি অংশ। তারা নিজেদেরকে শিক্ষিত ও বুদ্ধিমান বলে দাবি করে, এবং সেই কারণে মুসলমান সমাজ থেকে নিজেদেরকে পৃথক করে নিয়েছে। প্রচলিত বোল আসলে সংখ্যা পরিচিতির ছলে পৌত্তলিক সম্প্রদায়ের দেব বন্দনা।
শিক্ষা গ্রহণ করা মহৎ কাজ, শুভ কাজ, কাজেই পাঠ শুরু হওয়া উচিত ধর্মীয় মন্ত্রপাঠ দিয়ে। হিন্দুরা যথোচিত কাজই করেছে। শিশু শিক্ষার প্রথম ধাপে ছোট ছোট শিশুরা দলবদ্ধভাবে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে এই বোলগুলোর কোরাস গাইতে থাকে। খ্রিস্টান শাসিত, হিন্দু প্রভাবিত পরাধীন যুগে না বুঝে নিরুপায় হয়ে মুসলমান শিশুরাও এতদিন দেব বন্দনা দিয়ে দিনের পাঠ শুরু করেছে। যে কয়জন বুঝতেন তাদের হৃদয়ে রক্ত ঝরেছে। রক্তের বিনিময়েই পৌত্তলিকতার জাল ছিন্ন হয়েছে। মুসলমানদের জন্য শিক্ষা, সংস্কৃতি, বিশ্বাসের স্বাধীনতা, আর্থসামাজিক স্বাধীনতার ভিত্তি স্থাপিত হয়েছে। এখনও কি আমাদের শিশুরা দেব বন্দনা দিয়ে দিনের পাঠ শুরু করবে? কি মতলব বুদ্ধিজীবীদের এমনতর দৃষ্টতা, এত বড় দুঃসাহস? এরা যুক্তি দেখাচ্ছে পশ্চিমবঙ্গও তো স্বাধীন হয়েছে, তারা বোলগুলো বদলাচ্ছে না কেন? মূর্খ জাহেলদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া ভালো কাজ নয়, কিন্তু মূর্খরা মুখর। সাহিত্য, প্রচার মাধ্যম তাদের অস্ত্র। বিপরীতে সাধারণ মানুষ মুখচোরা। অশিক্ষিত ও গরিব বিধায় সাহিত্য, প্রচার মাধ্যমে তাদের প্রবেশাধিকার নেই। বেকুবদের কথাবার্তা তাদের পছন্দ হচ্ছে না, চিন্তা চেতনায় হোঁচট খাচ্ছে, তবু জবাব দিতে পারছে না। এই বোলগুলো কাদের স্বাধীনতা ধারণ করছে, কাদের সমাজ, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ বহন করছে? এগুলো কি কোনো সম্প্রদায় তাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, নাকি নিজেরাই নিজেদের স্বার্থে ভেবেচিন্তে তৈরি করে নিয়েছে? তারা বদলাবে কেন? কোন দুঃখে কার স্বার্থে বদলাবে? নিজেরাই কি নিজেদের শিকড় উপড়ে ফেলবে? প্রশ্নগুলো এই কুশিক্ষিত বুদ্ধিমানদের কাছে। তাদের মগজে ধরে কিনা, মনে মননে কোনো উত্তর আসে কিনা? পূর্ব বাংলার মুসলমানেরা বদলাবে না কেন? না বদলালে তারা স্বাধীন হতে পারল কই? স্বাধীনতা টিকবে কেমন করে? তারা বাঁচবে কেমন করে? এগুলো তারা নিজেদের জন্যে নিজেরা নির্মাণ করেনি। দলন পীড়ন, উদ্ভূত অজ্ঞতা, অসহায়তার সুযোগে বৈরী সম্প্রদায় তাদের ওপর চাপিয়ে রেখেছে। শুধু আর্থসামাজিক বৈরিতা নয়, ধর্মীয় বৈরিতা। এমন বৈরিতা যা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের শিকড় কেটে ফেলছে। বিশ্বজনীন যৌতিক একত্ববাদ ছাড়িয়ে সংকীর্ণ অমানবিক পৌত্তলিকতার দিকে হিচড়িয়ে নিচ্ছে। ইংল্যান্ড থেকে আগত খ্রিস্টানদের ঔপনিবেশিক শাসন আমাদের পূর্বাঞ্চলে ২০০ বছর স্থায়ী ছিল। ঐতিহাসিক কারণে খ্রিস্টান রাজারা হিন্দু লালন ও মুসলমান দলন নীতি গ্রহণ করে। হিন্দুদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় মুসলমানদের পরাজিত করে তারা খ্রিস্টান উপনিবেশ স্থাপন করতে সক্ষম হয়। কাজেই ইংরেজদের চোখে মুসলমান সম্প্রদায় ছিল শত্রুপক্ষ, আর হিন্দু সম্প্রদায় ছিল মিত্রপক্ষ। ঔপনিবেশিক শাসনের নিরাপত্তার প্রয়োজনেও দুই গুরু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং মিত্র সম্প্রদায়কে শত্রু সম্প্রদায়ের ওপর লেলিয়ে দেওয়া একটি রাজনৈতিক কৌশল। এইভাবে ইউরোপীয় খ্রিস্টবাদ সাথে রাজকীয় সুবিধাবাদ ও কূটকৌশল একাকার হয়ে যায়। প্রতিষ্ঠিত হয় সর্বগ্রাসী আগ্রাসী শাসন আচরণ রীতি, যা হিন্দু মুসলমান আন্তঃসম্প্রদায় সম্পর্কের ওপর মারাত্মক আঘাত হানে। শুরু হয় মুসলমান নিধন, দলন, নিপীড়ন। উপমহাদেশ প্রত্যক্ষ করে ইতিহাসের জঘন্যতম মানবিক বিপর্যয়। এক সময়ের সর্বাপেক্ষা আলোকিত, সমৃদ্ধ শাসক সম্প্রদায় পরগৃহে দাসদাসী, গৃহপালিত পশুর পর্যায়ে নেমে যায়। পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের বৈশিষ্ট্য, তাৎপর্য বুঝতে হলে এই ইতিহাসের প্রেক্ষাপট অবশ্যই বুঝতে হবে। প্রথম দৃষ্টিতে এদেশীয় জনসাধারণ, হিন্দু মুসলমান, বৈদেশী রাজার অধীনে একই রকম প্রজা ছিল বলে মনে হতে পারে, কিন্তু বাস্তব অবস্থা ছিল ভিন্নতর। এই জন্য হিন্দু প্রধান ভারতের স্বাধীনতা ও মুসলমান প্রধান পাকিস্তানের স্বাধীনতা এক নয়, ভিন্ন প্রকৃতির। ভারতের স্বাধীনতা যেখানে একমাত্রিক, বৈদেশিক শাসন থেকে মুক্তি, পাকিস্তানের স্বাধীনতা সেখানে দ্বিমাত্রিক, জোড়া কাটার পীড়ন থেকে মুক্তি। প্রথম কাটা বৈদেশিক শাসন, দ্বিতীয় কাটা সংখ্যাগরিষ্ঠ বৈরী সম্প্রদায়ের সাম্প্রদায়িক ভেদ বৈষম্যের পীড়ন। উপমহাদেশের এই সাম্প্রদায়িকগত বিষম পরিবেশ, উৎকট সাম্প্রদায়িক আচার আচরণ যাদের জ্ঞানে, অনুভবে, স্মরণে মননে অনুপস্থিত, তাদের কাছে পাকিস্তানের স্বাধীনতা অযৌক্তিক, অর্থহীন, সাম্প্রদায়িক সৃষ্টি বলে ভ্রম হবে। মুসলমান শাসন আমলে শুধুমাত্র পূর্বাঞ্চলের নবাবী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় ১.৫ লাখ। শিক্ষার্থীদের মধ্যে মুসলমানেরাই ছিল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ। তখন সরকারি ভাষা ছিল ফার্সি। এইসব শিক্ষা প্রতিষ্ঠানই অফিস আদালত ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মকর্তা, কর্মচারী, উকিল, মুক্তার, হাকিম, হেকিম প্রভৃতি জনবল সরবরাহ দিত। ইংরেজ আমলে ফার্সি পরিত্যক্ত হয়। তার জায়গায় ইংরেজি হয় সরকারি ভাষা। কর্মরত কর্মকর্তা, কর্মচারী, উকিল, হাকিম, যাদের অধিকাংশই ছিল মুসলমান, অযোগ্য, অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সবাই চাকরি হারায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর থেকে সব রকম সরকারি সমর্থন প্রত্যাহার করা হয় এবং সেগুলো আর্থিক সংকটে পড়ে। তদুপরি এইসব প্রতিষ্ঠানের পাঠক্রম,
পাঠ্যপুস্তক নতুন চাহিদার বিপরীতে সঙ্গতিহীন, অপ্রয়োজনীয় হয়ে পড়ে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, কর্মরত শিক্ষক কর্মচারী বেকার হয়ে যায়। এদের প্রায় সবাই ছিল মুসলমান। অন্যদিকে মুসলমান প্রজাদের বিপরীতে হিন্দুরা বৈদেশিক শাসনের দেশি সহযোগী সামন্ত শাসক হিসেবে আবির্ভূত হয়। জিরাত শৈলত, ভূমিসত্ত্ব, হাটবাজার, শহরবন্দর চিরস্থায়ীভাবে হিন্দুদের দখলে চলে যায়। মুসলমানেরা ভূমিসত্ত্ব হারিয়ে ঘরবাড়ি থেকে উৎপাতিত হয়। এইভাবে ৫০-৬০ বছরের ব্যবধানে এই অঞ্চলের আর্থসামাজিক দৃশ্যপট পুরোপুরি উল্টে যায়। এমনই এক প্রেক্ষাপটে ইংরেজরা নতুন শিক্ষানীতি গ্রহণ করে। নমুনা হিসেবে অল্প কিছু ইংরেজি স্কুল সরকারি প্রতিষ্ঠা করে। ইংরেজি শিক্ষা ইসলাম বিরোধী হারাম জ্ঞান করে মুসলমানেরা এই শিক্ষা থেকে দূরে অবস্থান নেয়। হিন্দুরা তাৎক্ষণিক অভ্যর্থনা জানায় এবং বিপুলভাবে ইংরেজি শিক্ষায় ঝুঁকে পড়ে। নব উত্থিত হিন্দু জমিদার যোদ্ধার শ্রেণীর উৎসাহ ও উদার অর্থায়ন, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এককভাবে হিন্দু সম্প্রদায়ের হাতে পুঞ্জীভূত হয়। এইসব স্কুলে শিক্ষক, ছাত্র, কর্মচারী সবাই ছিল হিন্দু। শিক্ষাঙ্গন, শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও শিক্ষা ব্যবস্থাপনার উপর এমন একচিটিয়া অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা হিন্দু সম্প্রদায়কে বেপরোয়া করে তোলে। শিক্ষাকে তারা পূর্ণভাবে ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের পুনরুজ্জীবন, হিন্দু জাতীয়তাবাদের বিকাশের কাজে। নতুন ধারার পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক নির্মাণের ক্ষেত্রে কোনো নজির বা ধারাবাহিকতা রক্ষার কোনো বন্ধন তাদের সামনে ছিল না। কোনো বাধা প্রতিবন্ধকতাও ছিল না। একদম পরিষ্কার স্লেটের উপর কাজ করার সুযোগ পায় তারা। হাতেখড়ি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবতীয় পাঠ্য সামগ্রী ইচ্ছেমতো হিন্দু পুরাণ ও পৌত্তলিকতার ছন্দে রসে আকর্ষণীয়, শ্রুতিমধুর করে সাজিয়ে দেওয়া হয়। দশতিয়ার বোলগুলো এমনি করেই নির্মিত হয়েছে। তাহলে আর কি পরিবর্তন করবে পশ্চিমবঙ্গ? খ্রিস্টান প্রভাবটুকু মুছে ফেলা ছাড়া? তারা তো রাজানুকূল্যের সুযোগে নিজেদের ঘর বুঝিয়েই রেখেছে। অন্যদিকে মুসলমান সম্প্রদায় তাদের বিশ্বাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আইন, ইতিহাসসহ বন্দী হয়ে পড়েছিল পরগৃহে। স্বাধীনতা আজ যখন সুযোগ এনে দিয়েছে স্বগৃহে প্রত্যাবর্তনের, ঘর গুছানো, ঘর সাজানোর, তখনই এই কুশিক্ষিত সম্প্রদায় হইচই শুরু করে দিয়েছে। পদে পদে বাধাবিঘ্ন প্রতিকূলতা গড়ে তুলছে। সেই অভ্যাসগত দাস্যতা। দেখি বাবু কি বলে। এরা স্বাধীনতার শত্রু, নব্য মির্জাফর। বলে কি? এখানেও তো কিছু হিন্দু আছে, তারা পাঠ্যপুস্তকের আল্লাহ রাসূল পড়বে কেমন করে? আহারে পীড়িতি! অবিভক্ত বঙ্গদেশেও আসামে মুসলমানেরা কিছু নয়, সংখ্যাগরিষ্ঠ ছিল। তারা এতকাল পাঠ্যপুস্তকের ছত্রে ছত্রে ঈশ্বর, ভগবান, শিব, দুর্গা, রাম, সীতা, পূজা, প্রতিমা পড়তে বাধ্য হয়েছিল। তখন তো কারো কোনো পীড়িতি দেখা যায়নি। ওই অবস্থার জন্য কোনো লজ্জা, শরম, দুঃখ আজও কোথাও নেই। পাকিস্তান হয়েছে তো আল্লাহকে আল্লাহ বলতে পারার জন্য। এখানেও মুসলমানেরা ওদের দাস হয়ে থাকবে নাকি? বরং এটাই স্বাভাবিক যে সংখ্যায় কিছুরা সংখ্যাগরিষ্ঠের ভাষা, সাহিত্য, সংস্কৃতির সাথে সম্পৃক্ত অভ্যস্ত হয়ে যাবে। এই কুশিক্ষিতদের একটা অংশ পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে আসা মহাজের। পালিয়ে এসেছে প্রাণের ভয়ে, ধুতি শাড়ির ছদ্মবেশ ধরে। হলে কি? এরা অস্তিত্ব অর্জন করেছে ওদের ধুতির ছায়ায়। এদের পাণ্ডিত্য, ওদের বিশ্বাস, সংস্কৃতি আশ্রিতা। সেই জন্য এখানে সদ্য স্বাধীন মানুষগুলো এদের চোখে পরাধীন, আর নিজেরা স্বাধীন। হবেই তো। নারীর টান পশ্চিমবঙ্গে। বাংলার খেয়ে পড়ে, বাংলার নিরাপত্তায় আয়েসে জীবনযাপন করছে আর দালালি করছে বঙ্গে। এরা বঙ্গের অকৃত্রিম বন্ধু সেজে বসেছে। এরা স্বাধীনতার চরম শত্রু। মহাজের বেশে ঢুকেছে আরেকটি দল, বুদ্ধিজীবী নয়, কমরেড। প্রাণের ভয়ে নয়, ঢুকেছে প্রাণের বিনিময়ে মিশন বাস্তবায়নে নির্দেশ পেয়ে। এসেই বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে শক্ত আস্তানা গেড়ে বসেছে। বাংলাভাষী, ছাত্রছাত্রী, ধর্মত্যাগী, তবে মুসলমানি নামের সুবিধায় মহাজের ছদ্মবেশ। সদ্য স্বাধীন এই দেশটাকে অস্থিতিশীল রাখা, শিক্ষা সংস্কৃতিতে স্বাতন্ত্র্য স্বকীয়তা দানা বাঁধতে না দেয়া এই মিশনের লক্ষ্য। এরা স্বাধীনতার শক্ত সংগঠিত শত্রু। ৫ আমি ১৯০৪ খ্রিস্টাব্দে রাজশাহী কলেজিয়েট স্কুলের হেডমাস্টার পদে যোগদান করি। সেখানে নাটোর মহারাজার পক্ষ হইতে একটি হিন্দু ছাত্রাবাস নির্মিত হইয়াছিল, কিন্তু মুসলমান ছাত্রদিগের জন্য কোনো ব্যবস্থা ছিল না। তাই আমি রাজশাহী জেলার স্থানে স্থানে জনসাধারণকে আহ্বান করিয়া ভিক্ষার প্রস্তাব করি। কত দিবা কত রাত্রি বৃক্ষতলে একাকী যাপন করিতে হইয়াছে। যা হোক, সহৃদয় ব্যক্তিগণ আমাকে সাহায্য করিতে অগ্রসর হইলেন।
এইরূপে প্রায় সহস্রাধিক টাকা সংগৃহীত হইল। ইতোমধ্যে পূর্ববঙ্গ ও আসামের তৎকালীন ছোটলাট স্যার বামফেল্ড ফুলার বাহাদুর রাজশাহী পরিদর্শন করিতে আগমন করেন। আমি মুসলিম নেতৃগণ সহ তাহার অভ্যর্থনার জন্য ব্রতী হই, কিন্তু হিন্দু সমাজ আমাদের প্রত্যেক প্রচেষ্টা ব্যর্থ করিতে থাকে। রাজশাহীর কোনো প্রেস অভিনন্দনপত্র ছাপাইতে স্বীকৃত হইল না। আমাকে সেজন্য গোপনে কলিকাতায় লোক পাঠাইয়া উহা ছাপিয়া আনিতে হইল। অভ্যর্থনার জন্য বিরাট গেট প্রস্তুত হইল। রাত্রিকালে বিরোধী দল আসিয়া উহাতে অগ্নিসংযোগ করিল। উহা ভস্মীভূত হইল। লাটবাহাদুর সবই অবগত হইলেন ও স্বীয় লঞ্চে সন্ধ্যার পর এক সভা আহ্বান করিবার আয়োজন করিলেন। স্থানীয় কলেজ পরিদর্শনান্তে কলেজিয়েট স্কুল পরিদর্শন করিতে আসিলেন। আমি তাহাকে স্কুলটি দেখাইয়া মুসলিম হোস্টেলের অভাব জ্ঞাপন করিলাম। প্রিন্সিপাল আপত্তি করিলেন যে রাজশাহীতে অনেক সময় ভূমিকম্প অনুভূত হয় এবং বহু ব্যয় সাপেক্ষ হোস্টেল নির্মাণ অসমীচীন হইবে। আমি তদুত্তরে বলিলাম যে স্থানীয় কলেজ বহু দিবস যাবৎ ইষ্টক নির্মিত দ্বিতল গৃহে অবস্থিত। এ যাবৎ তার ওপর কোনো প্রকার ভূমিকম্পের প্রভাব লক্ষিত হয় নাই। আমরা ঐরূপ একটি মুসলিম ছাত্রাবাস পাইলেই তৃপ্ত হইব। তদপেক্ষা অধিকতর ব্যয় সাপেক্ষ প্রাসাদের আমরা প্রয়াসী নহি। লাটবাহাদুর এই কথায় ঈষৎ হাস্য করিলেন ও স্বতন্ত্র একটি হোস্টেলের প্রস্তাব গ্রহণ করিলেন। তৎপর আমাদিগকে তাহার লঞ্চেও আহ্বান করিলেন। মাতাদিন শুকুল ছিলেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তাহার প্রতি আদেশ হইয়াছিল একটি প্ল্যান তৈরি করিবার। তিনি প্ল্যান লইয়া লঞ্চে আসিলেন। লাটবাহাদুর তাহা অমঞ্জুর করিয়া তখনই সর্বসমক্ষে স্বয়ং একটি প্ল্যান টানিয়া দেখাইলেন এবং তদনুসারে একটি এস্টিমেট প্রস্তুত করিতে আদেশ করিলেন। ফলে ৭৫,০০০ টাকা মঞ্জুর হইয়াছিল। দ্বিতল বিশিষ্ট হোস্টেল প্রস্তুত হইল ও লাট সাহেবের স্মৃতি রক্ষার জন্য উহা ফুলার হোস্টেল নামে অভিহিত হইল। বর্তমান ফুলার হোস্টেল সর্বজনবিদিত ও রাজশাহীর একটি গৌরব। যা হোক, এখানকার কলিকাতা বিশ্ববিদ্যালয় সিনেটের সভ্য নির্বাচিত হইয়া বহু হিতকর কার্য সমাধানে কৃতকার্য হইয়াছিলাম। তখন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখা হইত। অনেকেরই ধারণা ছিল হিন্দু ও মুসলিম পরীক্ষার্থীর মধ্যে পক্ষপাতিত্ব হইয়া থাকে, তজ্জন্য কোনো পরীক্ষায় মুসলিম ছাত্র উচ্চ স্থান অধিকার করিতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম পরীক্ষার্থী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করিতে পারে, আর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কেহ সহজে প্রথম বিভাগেও স্থান পায় না। সাম্প্রদায়িক মনোভাব ইহার পশ্চাতে রইয়াছে বলিয়া অনেকে ধারণা করিতেন। যা হোক, ভারতে যত বিশ্ববিদ্যালয় আছে আমি সকল স্থান হইতে তথ্য সংগ্রহ করিলাম। প্রায় সর্বত্রই দৃষ্ট হইল উত্তরের খাতায় কোথাও পরীক্ষার্থীর নাম লেখার রীতি নাই, কেবল পরীক্ষার্থীর ক্রমিক নম্বর দেওয়া হয়। এই লইয়া আমি তুমুল আন্দোলন আরম্ভ করিলাম এবং কতিপয় নিরপেক্ষ মেম্বরের সহানুভূতি আকর্ষণে সমর্থ হইলাম। বিরোধীপক্ষ এই বলিয়া আপত্তি করিলেন যে খাতায় পরীক্ষার্থীর নাম না থাকিলে শুধু ক্রমিক নম্বর দ্বারা কাজ চলতে পারে না, ইহাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা তদুত্তরে বলিলাম যে বর্তমান অনার্স এমএ পরীক্ষার ছাত্র সংখ্যা খুব কম, সুতরাং পরীক্ষামূলকভাবে অন্তত এই পরীক্ষায় নামের পরিবর্তে ক্রমিক নম্বর দেওয়ার বিধি প্রবর্তন করা হোক। বহু বাগবিতণ্ডার পর উহা গৃহীত হইল। ফলে কোনো অসুবিধা দৃষ্ট হইল না, বরং মুসলিম পরীক্ষার্থীর মধ্যে কেউ কেউ উচ্চস্থান অধিকার করিল। তৎপর এই অনুকরণে আইএ ও বিএ পরীক্ষায় পরীক্ষার্থীর নাম লেখা রহিত করা গেল, কিন্তু ম্যাট্রিক পরীক্ষায় উক্ত বিধান অবলম্বন করিতে অধিকাংশ মেম্বার অসম্মত হইলেন। তাহাদের উক্তি, ম্যাট্রিক পরীক্ষায় অগণিত ছাত্র, সুতরাং নাম উঠাইয়া দিলে কেবল ক্রমিক নম্বর দ্বারা পরীক্ষার্থীকে নির্ভুলভাবে চিনিবার উপায় থাকিবে না। ভীষণ গোলমালের সৃষ্টি হইবে। 2 বা ততোধিক রোল নম্বরের সামঞ্জস্য দেখিলে পরীক্ষক বা ট্যাবুলেটার্স ভুল করিয়া ফেলিবেন। কৃতকার্য ছাত্র পাশ না হইয়া হয়তো অকৃতকার্য ছাত্রের নাম পাশের লিস্টে উঠিবে, ইত্যাদি ইত্যাদি। তখন আমরা প্রস্তাব করিলাম, যদি আইএ ও বিএ পরীক্ষায় ভুল দৃষ্ট না হয়, তবে অতঃপর ম্যাট্রিক পরীক্ষায়ও একই প্রথা অবলম্বনের ব্যবস্থা করিতে হইবে। দুঃখের বিষয়, এই দীর্ঘকাল মধ্যে ম্যাট্রিক পরীক্ষায় উক্ত প্রথা অবলম্বিত হয় নাই। বহু কষ্টে অন্যান্য পরীক্ষায় পরীক্ষার্থীর নাম উঠাইয়া দিবার ব্যবস্থা করা গিয়াছিল, কিন্তু আমার পরবর্তীগণ এ বিষয়টিতে হস্তক্ষেপ করিতে সাহসী হন নাই। উপরুপরি কয়েকবার মুসলিম ভাইস চ্যান্সেলর সিনেটের সভাপতির পদে অলঙ্কৃত করেছেন, কিন্তু এত বড় আবশ্যকীয় বিষয়টি তাহাদের দৃষ্টি আকর্ষণ করে নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খসড়া বিল সিনেটে উপস্থিত হইলে দারুণ বিরোধের সৃষ্টি হয়। পরে উহা বিবেচনার জন্য একটি স্পেশাল কমিটি গঠিত হয়। উহার মধ্যে আমি একজন মেম্বার ছিলাম এবং যতদূর সাধ্য উহার আবশ্যকতা সমর্থন করিয়াছিলাম। কলিকাতার মুসলিম ছাত্রদিগের জন্য একটি স্বতন্ত্র কলেজ স্থাপন করিবার প্রস্তাব হয়। উক্ত প্রস্তাব সমর্থন করিবার ভার আমার উপর ন্যস্ত হয়। হিন্দু সদস্যগণ এর বিরুদ্ধে ঘোর আপত্তি উত্থাপন করেন। আমি বলিলাম, হিন্দুদের জন্য সংস্কৃতি কলেজের যদি আবশ্যকতা থাকে তবে মুসলিম কলেজের আবশ্যকতা নিশ্চয়ই আছে। ব্যয় গভর্নমেন্ট বহন করিবেন, সুতরাং আপত্তির কারণ অগ্রাহ্য। প্রস্তাবিত মুসলিম কলেজে আরবি, পার্সি ও উর্দু শিক্ষার বৈশিষ্ট্য থাকিবে। ইসলামিক আচার, ইসলামিক আচরণ, বাধ্যতামূলক নামাজ ও ইসলামিক পারিপার্শ্বিকতা গঠন এই কলেজের অন্যতম উদ্দেশ্য হইবে। এই প্রস্তাবে কেহ আপত্তি করিতে পারেন নাই। তবে অন্য পক্ষে মত প্রকাশ করিয়াছিলেন যে পর্যন্ত মুসলিম শিক্ষার্থীর সংখ্যা আশানুরূপ না হইবে ততদিন হিন্দু ছাত্র ইচ্ছা করিলে মুসলিম কলেজে ভর্তি হইতে পারিবে। ইহাতে আমরা সম্মতি জানাইলে প্রস্তাবটি গৃহীত হইল। ফলে কিছুদিনের মধ্যে স্বতন্ত্র ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠিত হইল। কলিকাতা মাদ্রাসার প্রিন্সিপাল মিস্টার হার্লে এই কলেজের প্রিন্সিপাল নিযুক্ত হইলেন। কলেজ খুলিতেই প্রচুর মুসলিম ছাত্রের সমাবেশ হইল, সুতরাং হিন্দু ছাত্রের জন্য কোনো বিশেষ ব্যবহার আবশ্যক হয় নাই। আমি সুযোগ বুঝিয়া স্বতন্ত্র মক্তব পাঠ্য নির্বাচন করিলাম ও মুসলিম ছাত্রদিগের শিক্ষার জন্য একমাত্র মুসলিম লেখকের প্রণীত পুস্তক প্রবর্তনের নিয়ম প্রবর্তন করিয়া গভর্নমেন্টের অনুমোদন লইলাম। মুসলিম স্কুলের জন্য মুসলিম শিক্ষক নিযুক্ত করিতে থাকিলাম ও মুসলিম লেখকের পুস্তক পাঠ্যরূপে নির্ধারিত করা হইল। হিন্দু লেখকরা ইহাতে আপত্তি করলেও গভর্নমেন্ট সে আপত্তি শুনলেন না। কোমলমতি মুসলিম ছাত্রের জন্য মুসলিম ভাবাপন্ন পুস্তকের আবশ্যকতা বুঝাইয়া দিলাম। প্রত্যেক মুসলিম বিদ্যালয়ের বৈশিষ্ট্য সৃষ্টি হইল ও প্রত্যেকের জন্য মুসলিম রচিত পুস্তকের প্রচলন হইল। এর ফলে মখদুমি লাইব্রেরি, প্রভিন্সিয়াল লাইব্রেরি ও পরে ইসলামিয়া লাইব্রেরি প্রভৃতি প্রতিষ্ঠা লাভ করে। মুসলিম শিক্ষায় নতুন প্রেরণা আসিল, ধর্মভাবের পুনরুদ্ধার হইল। হিন্দু মুসলিম শিক্ষার্থী সমসূত্রে অগ্রসর হওয়ার সুযোগ পাইল। খান বাহাদুর আহসানুল্লাহ, আমার জীবনধারা। মখদুমি লাইব্রেরি, কলিকাতা, 1946। 6. জে.এম. সেন স্কুলে আমার 2 মাসের চাকরি শেষ হল। অতঃপর যাই কোথা। অবশ্য বিটি ডিগ্রি যখন আছে, প্রাইভেট হাই স্কুলে চাকরি পাওয়া যাবে তাতে নিশ্চিত ছিলাম। শহরের মিউনিসিপ্যাল হাই স্কুলে একটি চাকরি হলে বেশ ভালো হয়। মিউনিসিপ্যাল হাই স্কুলের চাকরি তখন লোভনীয় ছিল। চাকরি ও নিয়মিত বেতন প্রাপ্তির নিশ্চয়তা ছিল, কিন্তু মিউনিসিপ্যাল হাই স্কুলে কোনো মুসলমানের চাকরি হওয়া অসম্ভব ব্যাপার ছিল। আমার স্ত্রীর জেঠু ভাই আমানত খান যদিও ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট, কিন্তু চাকরির ব্যাপারে তার কোনো ভয়েস নেই। যেখানে হেড মৌলভী ছড়া আর একজন মুসলমান আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক আছেন, নাম হেদায়েত আলী মিয়া, বাড়ি আমাদের পূর্ব দিকে মাদারসাগরাবায়। শুনলাম সেখানে চাকরি খালি হলেও বাইরে তা প্রকাশ করা হয় না। চুপিসারে কোনো হিন্দু প্রার্থী পেলে তাকে লওয়া হয়। আমি দরখাস্ত করলাম এবং চাকরি যাতে হয় তার জন্য কুশিশ করতে লাগলাম। কিছুতেই কিছু হলো না। শেষমেশ ইন্সপেক্টর ফজলুর রহমান সাহেবের কাছে গিয়ে ধর্ণা দিলাম। ফজলুর রহমান সব ব্যাপার জেনে রাগে অগ্নিশর্মা হয়ে রইলেন। তিনি রেগে মিউনিসিপ্যাল হাই স্কুলের হেডমাস্টার হরিদয়াল নাগকে অফিসে ডেকে পাঠালেন। হরিদয়াল নাগ ছিলেন গোয়ার গোবিন্দ, কিন্তু বড় সাহেবের ডাকে না এসে পারলেন না। কিন্তু আমার নামের কোনো ব্যক্তির দরখাস্ত গ্রহণ করেছেন সে কথা স্বীকারই করলেন না। আপাতত স্কুলে কোনো শিক্ষকের পদ খালি নেই এ কথা বলে সাহেবের কামরা থেকে বের হয়ে গেলেন। 7. এই সময় আমার পূর্ব বন্ধু তসদ্দুক আহম্মদ, কাজী ইমদাদুল হক সাহিত্যিক, খবির উদ্দিন আহম্মদ ও আনোয়ারুল কাদির সাহেবের সহিত আমার মেলামেশার বিশেষ সুবিধা হয়। তসদ্দুক সাহেব ছিলেন কলেজিয়েট স্কুলের হেডমাস্টার। যে কোনো মুসলমানের পক্ষে এই পদ বিশেষ গৌরবের বিষয় ছিল। হিন্দুরা মুসলমানদের উপযুক্ততা খুবই কমই স্বীকার করিত। তসদ্দুক সাহেব আমাকে বলিয়াছিলেন, যেদিন আমি কাজে যোগ দিবার জন্য সিঁড়ি দিয়ে স্কুলের দোতলাতে উঠি, ছাত্ররা আমাকে শুনাইয়া শুনাইয়া বলিতে থাকে, চাচা আইছে রে, চাচা আইছে। কিন্তু তিনি এমন সফলতার সহিত আপন কর্তব্য করেন যে অচিরে ছাত্র শিক্ষক সকলেই তাহার কর্মদক্ষতা ও ব্যবহারে মুগ্ধ হন। 8. ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান অধ্যাপকের সংখ্যা ছিল নগণ্য, বোধহয় শতকরা 10 জন, তাও আরবি, ফার্সি, ইসলামিক স্টাডিজ এদের নিয়ে। আরবির হেড অব দি ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর ফুইক, জাতিতে জার্মান। এ তদসত্ত্বেও কলকাতার কাগজে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা ইউনিভার্সিটি বলা হতো। আমাদের শিক্ষকরা আমার জানামতে আমাদের ছাত্রদের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। তবে ফাঁক একটা ছিল। হিন্দুদের নিকট মুসলমানরা ছিল অনেকটা অস্পৃশ্য, অচ্ছুত।
তাই হিন্দুদের মতো মুসলমান ছেলেরা প্রফেসরদের কাছে বড় একটা যেত না, যেমন যেত হিন্দু ছেলেরা। অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষকরাও মুসলমান ছেলেরা খুব কাছাকাছি দাঁড়ালে ঘরে প্রবেশ করার পূর্বে কাপড় ছেড়ে স্নান করে ঘরের ভিতর ঢুকতেন। এর ফলে হিন্দু শিক্ষক ও মুসলমান ছাত্রদের মধ্যে একটা দূরত্ব অনুভূত হতো। বাংলার পার্লামেন্টারি রাজনীতি, মন্ত্রিসভা ও মুসলিম লীগ সংগঠনের উপর আলোকপাত করিতে যাইয়া কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বাংলার মুসলমান শিক্ষিত শ্রেণী, বিশেষ করিয়া ছাত্র ও যুবকদের আন্দোলন সম্পর্কে এ পর্যন্ত কিছুই বলা হয় নাই। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর রাজনৈতিক ও ধর্মীয় কারণে সামগ্রিকভাবে মুসলমানরা বহু বৎসর উহার ছায়া পর্যন্ত মাড়ায় নাই। হিন্দুরাই ব্রিটিশ সরকারের এই সন্তানটিকে সস্নেহ লালন পালন করিয়াছে এবং বাংলার হিন্দু মুসলমান জনসাধারণের দেয়া নানা ট্যাক্স এবং রাজস্বের টাকায় ইহাকে তাহাদেরই একটি নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে রূপ, আকার ও মর্যাদা দান করে। ইহাও অনস্বীকার্য যে হিন্দুরা ইহার জন্য লক্ষ লক্ষ টাকা দানও করিয়াছে। পরবর্তীকালে মুসলমানরা যখন ইংরাজি শিক্ষা বর্জন নীতি ত্যাগ করিয়া আস্তে আস্তে উহাতে প্রবেশ করিতে থাকে, তখন তাহারা দেখিতে পায় সেখানে তাহারা অনেকটা অস্পৃশ্য। বিশ্ববিদ্যালয়ের চাকরির দ্বার তাহাদের জন্য রুদ্ধ এবং পাঠ্য বিষয়সমূহ এমনভাবে নির্বাচিত যাহা তাহাদের আদর্শের প্রতিপন্থী। ১৯৩৬ সালে ইহার প্রতিকার দাবি জোরদার হইয়া ওঠে। মুসলমানদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা অবিচার ও বৈষম্যমূলক আচরণের দৃষ্টান্তসমূহ পত্র ও প্রবন্ধাকারে মুসলমান পরিচালিত সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত হইতে থাকিলে হিন্দু সম্প্রদায়ের অনেক বিশিষ্ট ব্যক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমর্থনে আগাইয়া আসেন। কিন্তু অন্যায়লব্ধ অধিকার যত পুরাতনই হোক কিংবা উহার পশ্চাতে যত সাধনাই ব্যয়িত হইয়া থাক না কেন, উহার দৃষ্টান্ত তুলিয়া দিলেই উহা আইনানুগ হইয়া ওঠে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম দিকে তাহাই করিতে চেষ্টিত হইয়াছিলেন। ইহার পরপরেই শ্রী এবং পদ্ম সম্বলিত বিশ্ববিদ্যালয়ের প্রতীকের বিরুদ্ধেও মুসলমান ছাত্র ও যুব সমাজ বলিষ্ঠ আওয়াজ তোলে। শ্রী এবং পদ্ম একযোগে হিন্দুদের বাগদেবী সরস্বতীকে বোঝায়। ইহাতে পৌত্তলিকতা রইয়াছে বলিয়া মুসলমান ছাত্র ও যুব সমাজ উহা পরিবর্তনের জন্য তুমুল আন্দোলন চালাইতে থাকে। এক্ষেত্রেও হিন্দু সম্প্রদায়ের বহু জ্ঞানীগুণী ব্যক্তি আন্দোলনের বিরোধিতায় অবতীর্ণ হন। আন্দোলন ও পাল্টা আন্দোলনের দরুন হিন্দু মুসলমান সম্পর্ক ভয়ানক তিক্ত হইয়া পড়ে। শেষ পর্যন্ত হিন্দুদের মধ্যে কেহ কেহ ইহাও বলিতে থাকেন, প্রয়োজন হইলে তাহারা সরকারি সাহায্য ছাড়াই বিশ্ববিদ্যালয় পরিচালনা করিবেন, তবু জেদ ছাড়িবেন না। ক্রমবর্ধনশীল ঘাটতির প্রেক্ষিতে প্রাদেশিক সরকারও সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে তাহাদের পুনঃপৌনিক সাহায্যের পরিমাণ বাড়াইয়াছিলেন। এই ঘাটতি পূরণ করা হিন্দুদের পক্ষে সম্ভবপর ছিল না এবং মুসলমানরা বিশ্ববিদ্যালয়ে সরকারি সাহায্য একেবারে বন্ধ এবং আরেকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উত্থাপন করে। অবশেষে মুসলমানদের দৃঢ়তা এবং দাবির যৌক্তিকতার নিকট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতি স্বীকারে বাধ্য হন। ইহার ফলে প্রতীকে প্রয়োজনীয় রদবদল সাধিত হয়। ১০ ১৯১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হলেও এই অঞ্চলের মুসলমানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি মুসলিম নেতৃবৃন্দ পূর্ব থেকেই জানিয়ে আসছিলেন, কারণ হিন্দু প্রভাবিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মুসলমানের পক্ষে উচ্চ শিক্ষা গ্রহণ নানা অসুবিধাজনক ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সংস্থা ছিল মুসলিম প্রতিনিধিত্ব শূন্য। বিশ্ববিদ্যালয় সূচনার পর থেকে সিন্ডিকেট সভায় খুব কম সংখ্যকই মুসলমান ছিল। ১৯০৪ সালে বিশ্ববিদ্যালয় আইন তৈরির পর এই পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে। এই সময় থেকে ১৯১৭ সাল পর্যন্ত একজন মুসলমানও সিন্ডিকেট সভায় নির্বাচিত হতে পারেননি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দীর্ঘকাল স্বীকৃত যোগ্যতা থাকা সত্ত্বেও সেখানে মুসলিম ফেলোর সংখ্যা ছিল খুবই নগণ্য। ১৯১৭ সালেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ১১০ জন ফেলোর মধ্যে মাত্র ৬ জন ছিল মুসলিম। ওই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দপ্তরে একজন কর্মচারীও মুসলমান ছিল না এবং শিক্ষকগণের মধ্যেও মুসলিমের সংখ্যা ছিল অতি বিরল। ছাত্রাবাসের আবাসিক কিংবা প্রশাসনিক কমিটিতেও কোনো মুসলিম সদস্য ছিলেন না।
প্রশাসনিক ক্ষেত্রে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ ছাড়াও পাঠ্যসূচিতে হিন্দু ধর্মীয় প্রভাব, মুসলিম ইতিহাস বিকৃতি, শ্রীপদ্ম প্রতীক প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ স্থান লাভ করে। নবাব আব্দুল লতিফ সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈরী পাঠ্যক্রমের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রেক্ষিতে 1873 সালের গোড়ার দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড নর্থব্রুক উক্ত বিশ্ববিদ্যালয়ের এফএ, বিএ, এম-এর ইংরেজি পাঠ্যপুস্তক নির্বাচনের জন্য ফেলোদের নিয়ে একটি বিশেষ কমিটি নিযুক্ত করেন। নবাব আব্দুল লতিফ এ কমিটির অন্যতম সদস্য হিসেবে এফএ ক্লাসে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত 94 নম্বর স্পেকটেটরটি বাদ দিতে বলেন, কারণ এতে ইসলাম ধর্মের উপর আক্রমণ করা হয়েছিল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যে এ ধরনের বই পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করার ফলে ধর্মভীরু মানুষের মনে স্বভাবতই সন্দেহ জাগে যে যারা দেশের শিক্ষা পরিচালনা করেন তারা সরকারের কোনো ধর্মের প্রতি হস্তক্ষেপ না করার নীতিকে বিশ্বস্তভাবে অনুসরণ করেন না। 1877 সালে লর্ড লিটন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক তদন্ত করার জন্যে বিশিষ্ট ভারতীয়দের নিয়ে আরেকটি কমিটি গঠন করেন এবং আব্দুল লতিফকে উক্ত বিষয়ে লিখিত মতামত জানাবার জন্য অনুরোধ করেন। সেই অনুসারে ওই বছরের 28শে জুন তিনি তার মতামত পেশ করেন। এতে প্রথমেই তিনি অভিযোগ করেন যে এফএ ক্লাসের স্কটের দ্য ট্যালিসম্যান বইয়ের প্রায় পৃষ্ঠাতেই মহানবী সাহয়ের পবিত্র চরিত্রে কলাঙ্কারোপ করা হয়েছে। একজন মুসলিম হিসেবে আমি এ বিষয়ে আপত্তি না করে পারি না যে মুসলমান ছাত্ররা দিনের পর দিন নিরর্থকভাবে তাদের ধর্মবিশ্বাসের বিরুদ্ধে ভিত্তিহীন কুৎসা এবং অবজ্ঞা উদ্রেককারী বিষয়সমূহ পাঠ করতে থাকুক। তবে আবুল লতিফের প্রস্তাব দীর্ঘকাল অমীমাংসিত থেকে যায়। ফলে মুসলিম নেতৃত্ব ও বুদ্ধিজীবীদের পক্ষ থেকে দীর্ঘকাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য কার্যক্রম সম্পর্কে নানা অভিযোগ অব্যাহত ছিল। পাঠ্যতালিকার সমালোচনায় মোহাম্মদ আজিজুল হক বলেন যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকসমূহ প্রায়ই সংস্কৃত উদ্ধৃতিযুক্ত হিন্দু পুরাণ কাহিনীতে এবং কিংবদন্তিতে পরিপূর্ণ। এমন কয়েকটি ক্ষেত্রেই দেখা গিয়েছে যে মুসলিম ছাত্ররা আর সকল বিষয়ে খুব কৃতিত্বপূর্ণ নম্বর পেয়েছে, অথচ তাদের দুর্ভাগ্য কেবল মাতৃভাষার পরীক্ষাতেই তারা অকৃতকার্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিষদ প্রায় সম্পূর্ণরূপেই মুসলিম বর্জিত হওয়ায় মুসলমানদের বিষয় সম্পর্কিত পুস্তকের প্রতি কিংবা মুসলিম লেখকদের রচিত বইয়ের প্রতি সহানুভূতিমূলক বিবেচনা প্রদর্শিত হয় না। তাছাড়া 1872 সালে সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় আরবি ফার্সি চালু করলেও তার মান কলকাতা মাদ্রাসার সাথে অসামঞ্জস্য ছিল এবং যার ফলে মুসলিম ছাত্রদের নিকট কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তেমন আকর্ষিতও হয়নি। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পরীক্ষা নির্ভর হওয়ায় অনেকেই এর প্রতি সন্তুষ্ট ছিলেন না। একটি টিচিং রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়ের দাবি নানা মহল থেকে জানানো হচ্ছিল। তেমনি মুসলিম নেতৃবৃন্দের মুখে স্বসমাজের জন্য একটি আধুনিক উচ্চশিক্ষার কলেজ প্রতিষ্ঠার দাবি 19 শতকের শেষ পাদে উচ্চারিত হয় এবং পরবর্তীকালে 20 শতকের প্রথম 2 দশকে ওই দাবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নেয়। 1982 সালে সৈয়দ আমির আলী ভারতীয় শিক্ষা কমিশনের নিকট সাক্ষ্য ও স্মারকলিপিতে কলকাতায় মুসলমানদের উচ্চশিক্ষার জন্য একটি কেন্দ্রীয় কলেজ স্থাপনের দাবি জানিয়েছিলেন। পরবর্তীকালে 1899 সালে আমির আলী তার এক প্রকাশিত প্রবন্ধে মুসলমানদের জন্য কলেজের পরিবর্তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন। 1903 সালের জুলাই মাসে লন্ডনে আলিগড় কলেজের ইংল্যান্ড প্রবাসী ছাত্রবৃন্দের এক সভায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে হিন্দু বিশ্ববিদ্যালয় নামে অভিহিত করে পুনরায় বাংলায় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপনের আবশ্যকতা প্রতিপন্ন করেন। 1902 সালে গঠিত ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের নিকট মুসলিম নেতৃবৃন্দ মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন, কিন্তু কমিশন তখন এ প্রস্তাব গ্রহণ করেনি। 11. নতুন করে জানা নয়, যথার্থই আমি এসব জানতাম না। আজ দেখছি এ তথ্যগুলোর একটা তাৎপর্য আছে। আমার বড় ভাইয়ের লেখাপড়া তথা সেদিনকার হাই স্কুলে পড়া মানে একটি মুসলিম গরিব কৃষকের পরিবারে প্রথমবারের মতো আধুনিক শিক্ষার প্রবেশ ঘটা। সেই পরিবারের এই ছেলেটি কৃতিত্বর সঙ্গে ম্যাট্রিক পাশ করেছে, আইএ এবং বিএ পাশ করে ঢাকায় এসেছে এমএ পড়তে। এটার মধ্যে একটা সামাজিক রূপান্তরের আভাস আছে। শুধু একজন ব্যক্তির জীবনযাপন নয়, যুগ পরিবর্তিত হচ্ছিল। একথা সত্য, তাই এই শতকের গোড়ার দিক থেকেই মধ্যবিত্ত এবং গরিব ঘরের কৃষকের ছেলেও শুধু মক্তব নয়, হাই স্কুল আর কলেজে আসছিল উচ্চশিক্ষা লাভের জন্য।
মিয়াভাই সাহেব তার এই পাশের কথায় দুঃখ করে বললেন, কলেজে তো আমাকে সকল প্রফেসররা অসম্ভব স্নেহ করতেন। সলিল চৌধুরী তিনি পরীক্ষার পরে আমার খাতা দেখে বলেছিলেন, ইয়র্স ইজ দ্য বেস্ট। তবু তো রেজাল্ট ভালো হলো না, 1 নম্বরের জন্য সেকেন্ড ক্লাস পেলাম না, অথচ প্রফেসরের কাছে শুনেছিলাম আমার খাতায় হাই সেকেন্ড ক্লাস উঠেছে। আমি বিস্মিত হয়ে বললাম, এর কারণ কি? মিয়াভাই বললেন, কারণ মুসলমান ছেলে ভালো কেন করবে? মিয়াভাইয়ের এমন অভিযোগের কথাতেও বিস্ময়বোধ ছিল। আমি বললাম, কিন্তু আপনার গুণের কারণে হিন্দু শিক্ষকরা তো আপনাকে সন্তানের মতো স্নেহ করতেন। কথা তিনি স্বীকার করেন, মনে করে বললেন, বিএম স্কুলের হেডমাস্টার অমৃতলাল দাশগুপ্ত নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করতেন আমাকে। কিন্তু কথা ঠিক যে 30-এর এবং 40-এর দশকে সাম্প্রদায়িক রেশই বৃদ্ধি পাচ্ছিল, এমন প্রীতির সম্পর্ক বিরল হয়ে আসছিল। কিন্তু মিয়াভাই সাহেব একদিকে যেমন কোনোদিন হিন্দু সমাজের যারা তাকে স্নেহপ্রীতি দিয়েছেন তাদের কথা ভুলতে পারেননি, তেমনি সমাজে সাধারণভাবে যে সাম্প্রদায়িক মনোভাব ছিল এবং সাধারণভাবে হিন্দু প্রধানরা যে মুসলমান সমাজ, এমনকি তার বিকাশমান মধ্যবিত্ত শিক্ষিত অংশকেও বৈরী দৃষ্টিতে দেখতেন, সেই অনুভবটি নিজের মন থেকে মুছে ফেলতে পারেননি। তাই নিজের বিএ পরীক্ষার ফলাফলে এই সাম্প্রদায়িক মনোভাবটি যে কাজ করেছিল সে সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। ব্যাপারটি খুবই সম্ভব বলে আমারও মনে হলো। যখন বললাম, কিন্তু হিন্দু অধ্যাপকরা তো আপনাকে ভালো ছেলে বলে জানতেন, তখন তিনি বললেন, আমার কলেজের প্রফেসররা জানলে কি হবে, তখন তো খাতার ওপর পরীক্ষার্থীর নাম লেখা থাকত, আর তা থেকেই ধরা যেত কোন খাতা হিন্দু ছাত্রের আর কোন খাতা মুসলমান ছাত্রের, আর এ কারণেই মুসলমান ছাত্রের পক্ষে সেদিন ভালো করা ছিল প্রায় অসম্ভব। সেকালের কথা ভালো করে আমি জানি নে, কিন্তু মিয়া ভাইয়ের এ ব্যাখ্যায় যুক্তি আছে। 12 উপমহাদেশে আমাদের এ সময় সাম্প্রদায়িক বিষবাষ্প বেশ দ্রুত ছড়িয়ে পড়াতে আমাদের দৈনন্দিন জীবনে তা প্রভাব ফেলতে শুরু করেছে। নিজেও টের পাচ্ছিলাম হিন্দু মুসলমান দ্বন্দ্ব, ওদের আর আমাদের মাঝে প্রভেদ। কলকাতায় পড়তে এসে ধর্ম বিষয়টি মাঝে মাঝেই আমার রাগ ও হতাশার কারণ হয়ে উঠতে লাগল। বটানি বিভাগে অনার্স ক্লাসে মোট 8 জন ছাত্রের মাঝে আমিই ছিলাম একমাত্র মুসলমান ছাত্র, অন্যরা সবাই হিন্দু। কোনো অধ্যাপক যে আমার সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করতেন তা ছোটখাটো ঘটনায় প্রকাশ পেত। হতে পারে এ আমারই ভুল, কিন্তু সে সময় আমার তাই মনে হতো। একদিন লাইব্রেরি থেকে একটা বিশেষ বই নিতে গিয়েছি, লাইব্রেরিয়ান দিলেন না, বললেন এক অধ্যাপকের কথা, তিনি বুকিং দিয়েছেন। বইটি আমার খুব দরকার, তাই গেলাম সেই অধ্যাপকের কাছে। মাত্র একদিনের জন্য বইটি চাইলাম, অনেক অনুরোধ করলাম, তিনি দিলেন না, বললেন বইটি ওর নিজেরই ভীষণ দরকার। পরে জানতে পারলাম বইটি তিনি নিজে ব্যবহার করেননি, অন্য এক ছাত্রকে দিয়েছেন। শিক্ষকের এই রকম ব্যবহারে খারাপ লাগবারই কথা, তবুও নিজের পড়া এক মনে করে গিয়েছি। বই কিনে পড়েছি যখন লাইব্রেরিতে গিয়ে সুবিধা পাইনি। পরে চাকরিতে জয়েন করার আগে কলেজ ছাড়ার সময় যে কজন মুসলমান ছাত্র বটানি পড়তে এসেছিল তাদের সে বইগুলি দিয়ে আসি। বলি, দেখ, সব সময় বই পাবি না, এই বইগুলি রাখ। বুঝেছিলাম সেই সময় মুসলমান ছাত্র হয়ে এ কলেজে পড়াশোনা করার কিছু অসুবিধা আছে। 13 আমাদের একজন প্রফেসর, বৃদ্ধ, সর্বজন শ্রদ্ধেয়, সেদিন ক্লাসে বসেই এক ঘটনার কথা বললেন। তোমরা আজ আমার সামনে বসে রয়েছ সবাই মুসলমান ঘরের সন্তান, মাত্র বছর আগেও এই অবস্থা ছিল না। একদিনের ঘটনা, মাদ্রাসা পাশ এক মুসলমান ছেলে, খুবই মেধাবী, বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদন করেছে। ফর্মখানা স্বাক্ষরের জন্য প্রিন্সিপালের সামনে। প্রিন্সিপাল হিন্দু, ছেলেকে বললেন তোমার বাবাকে ডাকো। বাবা আসলো। মুসলমান বাবাকে অনেক সম্মান দেখিয়ে তার সামনের চেয়ারে বসতে বললেন। ভর্তি ফর্মখানা দেখিয়ে বললেন, আপনার ছেলের ফর্ম, খুবই ভালো ছেলে, শেষ স্বাক্ষরের জন্য এসেছে, আমি স্বাক্ষর করলেই ভর্তি হয়ে যাবে। আর এই ফর্মে স্বাক্ষর করায় যে আনন্দ, তার সৌভাগ্য আমারই। আপনার সামনে স্বাক্ষর করার জন্য আপনাকে ডেকেছি, যেন ভাগ্যবান বাবা হিসেবে আপনি সেই আনন্দের একটা অংশ পান। তবে একটু কথা, দেখেন, আমরা হিন্দু মুসলমান সবাই পরকালে বিশ্বাস করি। পাপ পুণ্য, কর্মফল, নরক দোজক, স্বর্গ বেহেস্ত সবই আমরা বিশ্বাস করি। আমার মতো আমরা অনেকেই ভবমোহে ধর্মশাস্ত্র না শিখে বিজ্ঞান ইংরেজি শিখেছি। এই যে আমি আপনার সামনে ক্ষমতার চেয়ারে বসা, অনিত্য ধরনীর অলিক ক্ষমতা, নরকমুখী তার টান, পার পাব কি পরকালে, তরাবে কি তারই নেই, আমার ভরসা নেই। এই বয়সে এসে বড় আক্ষেপ হয়, ভগভুলি ভবে মজি লোড়ে মন। আমাদের সময় সুপথ দেখানোর মানুষ ছিল না, তাই বলছিলাম কি, আপনার এই ছেলে ভগবানের কৃপা তার ওপর, খুবই মেধাবী, সে যদি মাদ্রাসা লাইনেই থাকত নিজে পার পেত আর 10 জনকেও হেদায়েত দিতে পারত। বলার কথা এইটুকুই।
অন্তত একজনকে সুপথ দেখালাম, তাতেও যদি ভগবানের কৃপা পাই। দুগ্গা দুগ্গা। প্রিন্সিপাল বাবু একটু থামলেন, সন্ধানী দৃষ্টি ছড়ালেন, কলমটা কালির দোয়াতে আলতো ঠুকে বললেন, তা লিখে দি তাহলে, ভর্তি হয়ে যাক। একে তো হিন্দু, তার ওপর প্রিন্সিপাল, ছেলের বাপ তার খাস কামড়ায়, আধো বসা আধো না বসা, তড়িৎ দাঁড়িয়ে গেল। স্যার, একটু ভাবতে দেন, ফর্মখানা আমার হাতে দেন। প্রিন্সিপাল একটু হাঁ না করে দিয়ে দিলেন ফর্মখানা। ছেলেকে নিয়ে তার বাপ চলে গেছে, আর ফিরে আসেনি। প্রফেসর সাহেব একটু থামলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, প্রিন্সিপাল মুচকি হেসে হয়তো স্বগতাহতি করেছিলেন, মুসলমানের বাচ্চা বিজ্ঞানী হবে। 14 শুধু বন্দে মাতরম নয়, আরও এক ব্যাপারে মুসলিম তরুণদের মনে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেটা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখনকার শ্রীপদ্ম মনোগ্রাম। সাপ্তাহিক মোহাম্মদীতে এই শ্রীপদ্ম মনোগ্রামের তীব্র প্রতিবাদ করে একটি প্রবন্ধ প্রকাশিত হওয়ার পর থেকেই মুসলিম তরুণ মহলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রীপদ্ম মনোগ্রামের বিরোধিতার মূলে মুসলিম তরুণদের যুক্তি ছিল এই যে, শ্রী হচ্ছে সরস্বতীর অপর নাম, আর পদ্ম হচ্ছে তার আসন। শিক্ষাক্ষেত্রে এই হিন্দু প্রতীকী মনোগ্রাম মুসলমানদের গ্রহণযোগ্য হতে পারে না শুধু এই কারণে নয় যে এটা হিন্দুয়ানি প্রভাবিত, বরং এ কারণেও যে এর আইডিয়াটা পৌত্তলিক, যা তৌহিদবাদী মুসলমানদের কাছে অত্যন্ত আপত্তিকর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমত শ্রীপদ্ম মনোগ্রাম সম্পর্কে মুসলমানদের এ আপত্তিও মেনে নিতে চান নাই, কিন্তু শেষ পর্যন্ত এ মনোগ্রাম তারা পরিবর্তন করতে বাধ্য হন। মনোগ্রাম থেকে শ্রী বর্জিত হয় এবং পদ্ম রূপান্তর গ্রহণ করে। 15 হক সাহেব বললেন, আরে সেজন্য ভেব না, পাকিস্তান ঠিকই কায়েম হবে। মুসলমান জাতি যখন একবার জেগেছে তখন তাদের দাবি আদায় না করে ছাড়বে না। আমি মুসলমানদের স্বাধিকার অর্জনের বিরুদ্ধে। আমি 1939 সালে কলকাতার মোহাম্মদ আলী পার্কে নিখিল ভারত শিক্ষা সম্মেলনে অভ্যর্থনা সমিতির সভাপতি হিসেবে যে ভাষণ দেই তা তোমরা শুনেছ? আমরা সবাই বললাম, শুনেছি স্যার। তিনি কথায় আশ্বস্ত হলেন না। নিজে উঠে গিয়ে তার আলমারি থেকে পুরানো একটা ছাপানো ভাষণ বের করে এনে এক এক করে পৃষ্ঠা নম্বর বলতে লাগলেন এবং সেখানে কি কি কথা বলেছিলেন তা অনর্গণ বলে যেতে লাগলেন। আমরা 70 বৎসর বয়সের এই অসাধারণ মানুষটির স্মরণশক্তির পরিচয় পেয়ে অবাক বিস্ময়ে অভিভূত হলাম। হক সাহেব তার অভিভাষণের পাতা খুলে খুলে আমাদের পড়ে শোনাতে লাগলেন। তিনি তাতে বলেছেন, শিক্ষার ব্যাপারে মুসলমানদের সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণের বিধান থাকবে এবং এই বিধানে ইসলামী সংস্কৃতির উন্নয়নের ও পূর্ণতা বিধানের সুযোগ থাকতে হবে, যাতে তারা শরীয়ত ও জাতীয় ঐতিহ্যের পূর্ণ বিকাশের অব্যাহত সুযোগ পায়। মুসলিম ভারত একটি সাংস্কৃতিক ইউনিট এবং এদের জন্য এমন একটি শিক্ষা পরিকল্পনা প্রস্তুত করতে হবে যা মুসলমানদের সংস্কৃতি এবং রাজনৈতিক ঐক্য নিশ্চিত করবে। অভিভাষণের আরও কয়েকটি পাতা উল্টে তিনি পড়তে লাগলেন, বাংলার মুসলমানদের শিক্ষার অগ্রগতিতে কলকাতা বিশ্ববিদ্যালয় বাধার সৃষ্টি করছে এবং সামগ্রিকভাবে বাংলার অগ্রগতির পথে বাধা হয়ে আছে। বাংলার শিক্ষাকে ব্যাপক ও কার্যকরী করার জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করতে হবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক মুরব্বিয়ানা হ্রাস করতে হবে, কারণ এটা কায়েমি স্বার্থের চক্রে পরিণত হয়েছে। এই পর্যন্ত পড়ে হক সাহেব বইখানা বন্ধ করে বললেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আমার চেয়ে কঠোর ভাষায় কথা বলেছে এমন একজনেরও নাম করতে পারবে? 16 1924 সালে দ্বৈত শাসনের সময় তিনি শেরে বাংলা 1 জানুয়ারি থেকে অল্পকালের জন্য বাংলার শিক্ষামন্ত্রী নিযুক্ত হন। মাত্র কয়েক মাসের জন্য এ পদ গ্রহণ করলেও তিনি ওই সময়ের মধ্যে কলকাতায় ইসলামিয়া কলেজ স্থাপন করেন। এর পূর্বে মুসলমানদেরকে শিক্ষকের পদে নিযুক্ত করা হতো না। কলকাতায় ইসলামিয়া কলেজ স্থাপন করেই তিনি সারা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমান শিক্ষকদের এনে ওই কলেজ স্থাপন করেন। উত্তরকালে শিক্ষক হিসাবে যারা যশস্বী ও প্রতিষ্ঠাবান হয়েছিলেন তাদের মধ্যে সর্বজনাব রেজা আলী ওয়াসিদ, মাজহারুল ইসলাম, মাসুদ হেনা, আলতাব হোসেন, আলতাব ইসমাইল, এস.জি. ডক্টর সাদেক, কাজী আকরাম হোসেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দ্বৈত শাসনকালে মন্ত্রীদের ক্ষমতা খুবই অল্প ছিল। তাছাড়া দেশবন্ধুর নেতৃত্বে বিরোধী দলীয় ভূমিকা ছিল খুবই শক্তিশালী। এসব প্রতিকূল অবস্থা সত্ত্বেও হক সাহেব মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য আলাদা ডাইরেক্টরেট স্থাপন করেন। তখন স্কুলে মুসলমান ছাত্রদের সংস্কৃত ভাষা শেখানো হতো। মুসলমান ছাত্রদের স্কুলে ভর্তি হওয়া ছিল খুবই
খুবই কষ্টসাধ্য ব্যাপার। স্কুলসমূহে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের প্রভাবই ছিল ১৬ আনা। সরকারি স্কুল ছাড়া অন্য কোনো স্কুলে আরবি, ফার্সি ও উর্দু পড়ানো হতো না। তিনি শিক্ষামন্ত্রী হিসাবে আদেশ জারি করলেন যে কোনো বেসরকারি স্কুলে সরকারি সাহায্য পেতে হলে একজন সহকারী মুসলমান শিক্ষক ও একজন মৌলবী শিক্ষক রাখতে হবে। মুসলমান ছাত্রদের নানা অজুহাতে সরকারি স্কুল ও কলেজে ভর্তি হতে দেওয়া হতো না। তাই তিনি মুসলমান ছাত্রদের জন্য স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে রিজার্ভ সিটের ব্যবস্থা করেন। যদি ছাত্র না পাওয়া যায় তাহলে সিট খালি রাখতে হবে। এ ব্যবস্থার ফলে সেকালে বহু মুসলমান শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে পেরেছিলেন। মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে সে সময় আরেকটি বড় বাধা ছিল পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার নিয়ম থাকা। এর ফলে ভিন্ন সম্প্রদায়ের শিক্ষকের হাতে খাতা পড়লে অনেক ক্ষেত্রেই মুসলমান ছাত্রদের পক্ষে পরীক্ষায় পাশ করা কিংবা প্রতিভাবান মুসলমান ছাত্রদের পক্ষে উপযুক্ত নম্বর পাওয়া দুরূহ ব্যাপার ছিল। ফলে মুসলমান ছাত্রদের পরীক্ষায় পাশের হার অত্যন্ত নিম্নমানের ছিল। মুসলমান ছাত্রদের পক্ষে উপযুক্ত স্থান দখল করতে পারাও কষ্টসাধ্য ব্যাপার ছিল। হক সাহেব এসব প্রতিকূলতা দূর করার জন্য পরীক্ষার খাতায় ছাত্রদের নাম লেখার পরিবর্তে ক্রমিক নম্বর লেখার নিয়ম চালু করলেন। এ ব্যবস্থার ফলে মুসলমান ছাত্রদের পাশের হার বাড়তে শুরু করল। পরীক্ষার নম্বর পাওয়ার ক্ষেত্রেই শুধু নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো মুসলমানের প্রতিষ্ঠিত স্কুল কলেজের স্বীকৃতি পাওয়াও ছিল ভীষণ দুরূহ ব্যাপার। ফলে এসব স্কুল কলেজের জন্য হক সাহেবকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়েছিল। শিক্ষা বিল, কংগ্রেসী সংবাদপত্রসমূহ সাম্প্রদায়িক উত্তেজনা, অননুমোদিত খসড়ার মুদ্রণ ও হক সাহেব কর্তৃক আনীত বাংলার শিক্ষা বিলের বিরোধিতা ও সাম্প্রদায়িক বক্তব্য পেশের বিরুদ্ধে ১৯৩৭ সালের ৩০শে নভেম্বর হক সাহেব নিম্নোক্ত বিবৃতি দেন। জনসাধারণের স্মরণ আছে যে প্রায় ১৮ বছর পূর্বে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতো সদস্য বিশিষ্ট স্যাডলার কমিশন বাংলার মাধ্যমিক শিক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার জন্য স্কুলসমূহকে পরীক্ষার্থী পাঠাবার মঞ্জুরি দেওয়ার কাজে একটি মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠনের জোরালো সুপারিশ করেছিলেন। এই সুপারিশের পরে অনেক বিশ্ববিদ্যালয়ই ওই সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করেছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বহুবিধ কারণে এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ১৯২৪ সালে আমি যখন শিক্ষা দপ্তরের ভার গ্রহণ করি, তখন ওটা প্রকৃতপক্ষে আমার ১৯২৪ সালের দায়িত্ব ত্যাগ করার সময়ে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই পড়ে থাকতে দেখলাম। ব্যতিক্রম এটুকু যে মধ্যবর্তী সময়ে সরকার ও বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘ পত্রবিনিময় হয়েছে এবং বিলের জরুরি বিষয়ে ঐক্যমতে পৌঁছতে সমর্থ হয়েছে। সরকারের উদ্দেশ্য, আমি কালক্ষেপণ না করার সিদ্ধান্ত নিলাম এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রশ্নটি হাতে নিলাম। স্যাডলার কমিশনের সুপারিশ এবং স্কুলসমূহকে মঞ্জুরি দেওয়ার জন্য একটি স্বায়ত্তশাসিত বোর্ড গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষজ্ঞদের সর্বসম্মত ইচ্ছাই সরকারের কাছে এ বিল উত্থাপনের ন্যায্যতা প্রমাণ করে দেয়। যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আমি একটি বিলের খসড়া তৈরি করলাম এবং তা বিবেচনার জন্য একটি অনুলিপি যথাক্রমে কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আসাম সরকারের কাছে প্রেরণ করি। এ বিল তখনও পর্যন্ত বাংলার ক্যাবিনেটে আলোচিত হয়নি এবং আমার কোনো সহকর্মীও এ বিল দেখেননি। আমি সময় বাঁচিয়ে এ বিলটিকে পূর্ণরূপ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়সমূহে এবং আসাম সরকারের পরামর্শ চেয়ে পাঠাই। বিলটি যাদের কাছে পাঠানো হয়েছিল গোপনেই পাঠানো হয়েছিল এবং আশা করা গেছিল যে সরকারের অনুমোদন ছাড়া তা বাইরে ছাপা হবে না। দুর্ভাগ্যবশত কংগ্রেসী সংবাদপত্রগুলো আরও একবার দেখিয়ে দিল যে তারা অননুমোদিত দলিলের খসড়া প্রকাশে কত কৌশলী, যেমন করেছিল তারা রাজশাহী টেলিগ্রামের ব্যাপারে। খসড়াটি হাতে পেয়েই সামান্য বিবেচনা ও শালীনতার ধার না ভেরেই সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে লাগল। অরাজকতার পুনরাবির্ভাব। সংবাদপত্রগুলোর অন্যতম হিন্দুস্তান স্ট্যান্ডার্ড বিলে মুসলিম প্রতিনিধিত্বের বিরুদ্ধে বাংলার যুব সমাজকে আগের দিনের মতো অরাজকতা ও উত্তেজনা সৃষ্টি করার উচ্চকণ্ঠে আবেদন জানিয়েছেন। গত ১৯
সালের ৩০ নভেম্বর একটি নিবন্ধে আজ বাংলাদেশ কোথায় এ প্রশ্নবোধক শিরোনাম দিয়ে বলা হয়, বাংলাদেশ কি মৃত? হিন্দুস্তানের মানচিত্র থেকে সে মুছে গেছে? তার সন্তানেরা কোথায়? ওইসব সাহসী নরনারীরা কোথায় যারা একদিন এ দেশেরই শাসক শ্রেণীর মনে ভীতি সঞ্চার করত? আজ তারা কোথায়? যদি কোনো আপোষহীন ও অমর সংগ্রাম তা যত দীর্ঘ ও তীব্রই হোক না কেন করার কারণ ঘটে থাকে, তাহলে এটাই উপযুক্ত কারণ এবং এখনই উপযুক্ত সময়। আরেকটি উদাহরণ, এ ধারাগুলোতে পরিষ্কার যে মুসলমানরা শিক্ষাকে এখনই ও চিরদিনের জন্য এমন এক শ্রেণীর হাতে তুলে দিতে চায় যারা শিক্ষা দীক্ষায় সম্পূর্ণ অযোগ্য। অন্যপক্ষে যারা এর উপযুক্ত প্রতিনিধি, যারা তাদের উদ্যোগ, টাকা পয়সা সবকিছু দিয়ে বাংলার মাধ্যমিক স্কুলগুলো গড়ে তুলেছেন, এরা তাদেরকে বঞ্চিত ও একদল চিৎকারপরায়ণ মূর্খ, যারা মূর্খের থেকেও অধম বিকারগ্রস্ত ও ভীত সন্ত্রস্ত কর্মচারী, যারা শিক্ষার স্বকীয়তার পক্ষে বিপজ্জনক বাধা, তাদের হাতে তুলে দিতে চায়। এর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হল একদল ত্রাসবাদী সৃষ্টি করা। আরেকটি উদাহরণ, আমরা জিজ্ঞেস করি আজ বাংলা কোথায়? কোথায় স্যার আশুতোষের কণ্ঠস্বর, যা অবিচার, অত্যাচার ও অপব্যবহারের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠত? কোথায় আমাদের সাহসী সমাজ? তারা কি তাদের ক্ষমতা, সম্মান ও মর্যাদার বিরুদ্ধে ওই ঔদ্ধত্যপূর্ণ চ্যালেঞ্জের মুখে নতি স্বীকার করবে? মুসলিম আধিপত্য। এরপরে আনন্দবাজার পত্রিকায় আসা যাক। আমি গত ১৯৩৭ সালের ২৫ নভেম্বর সম্পাদকীয় থেকে তুলে দিচ্ছি। সম্পাদকীয় এই কথা দিয়ে শুরু হয়েছে, সরকার প্রদেশের মাধ্যমিক শিক্ষা বিস্তারে বাধা দিতে চায় এবং বেসরকারি মাধ্যমিক স্কুলসমূহের অধিকার ও সুযোগ সুবিধা ব্যাহত করতে চায়। কি মিথ্যা কথা! আরও বলেছে যে বিলটি দ্বারা সরকার খোলাখুলিভাবে বাংলার গত ১০০ বছরের মাধ্যমিক শিক্ষা পদ্ধতি ও ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। কি মিথ্যা কথা! এরপরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথায় আসা যাক। ৩৪ জন সদস্যের বোর্ডে আইন দ্বারা মুসলমানদের ১৫টি আসন নির্দিষ্ট করা হয়েছে। যদি শিক্ষামন্ত্রী একজন মুসলমান হন, তাহলে তিনি নিশ্চয়ই তার স্বসম্প্রদায়কে আরও কয়েকটি আসন দেবেন, যাতে বাংলার মাধ্যমিক শিক্ষা বোর্ডে মুসলমান সদস্যরা কর্তৃত্ব করতে পারবে। সর্বশেষে পত্রিকাটিতে উল্লেখ করা হয়েছে যে এ বিলের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নীতি হল অনেকগুলো চমৎকার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা, যা হিন্দুদের জ্ঞান, উদ্যোগ এবং অর্থ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য হল আগামীতে সোজাসুজি হিন্দু মানসিকতা ও বিদ্যাবুদ্ধির বিকাশকে প্রতিহত করা। এ উভয় লেখা দুটি ভালোভাবে পড়া দরকার এবং যারা দেশের ভালো চান তারা এ সম্বন্ধে গভীরভাবে বিবেচনা করবেন। এ সমস্ত খবর কংগ্রেসের পত্রিকাসমূহে প্রত্যেক দিন হাজার হাজার বার উল্লেখ করেও মুসলমানরা সাম্প্রদায়িক কথা বলতে তারা ক্লান্ত হচ্ছে না, বরং তারা কোনো কিছুই নিখুঁত জাতীয় দৃষ্টিভঙ্গিতে দেখতে সম্পূর্ণরূপে অপারগ। আমি মাধ্যমিক শিক্ষা বোর্ডে কয়েকজন মুসলমানকে আসন দিতে বলায় যেসব হিন্দুরা তাদের সংবাদপত্রে বিষোদ্গার করছে এবং ক্রোধে তাদের মাথার চুল ছিঁড়ে ফেলছে, তাদের আচরণ সম্পর্কে জনগণকে ভেবে দেখতে বলছি। সর্বোপরি মুসলমানরা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্বন্ধে অত্যন্ত আগ্রহী। সুতরাং তারা মুসলিম শুধু এ কারণেই তাদের বোর্ডের বাইরে রাখা হবে কেন? হিন্দু সংবাদপত্রগুলো এই যুক্তি দেখাতে চায় যে মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে মুসলমানদের বের করে দিয়ে সেসব আসন হিন্দুদের দ্বারা পূর্ণ হলে উক্ত বোর্ড আরও সুরক্ষিত হবে। যদিও বাংলার হিন্দুরা অন্য জাতের লোকদের সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে তারাই সবচেয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছুই সহ্য করতে পারে না। প্রাচীন গ্রিকদের মতো তারাও পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের লোকদের বর্বর মনে করে, অথচ তাদেরকে মানব গোষ্ঠীর সাধারণ গণনার মধ্যেই আনা যায় না। তাদের কাছে বাংলার শতকরা মাত্র ৬ জন উচ্চবর্ণের হিন্দুদের মতামত, অনুভূতি ও আবেগের সম্মুখে অন্যদের মতামত, অনুভূতি ও আবেগের কোনো অর্থই নেই, এবং তারা একথা সহ্য করতে পারে না যে উচ্চবর্ণের হিন্দুদের বাইরে আর কারোরই মানুষ বলে নিজেদেরকে দাবি করার অধিকার থাকতে পারে। আরও ৬টি আসন। পূর্ব নির্দিষ্ট আসনের চেয়ে আরও ৬টি বেশি আসন মুসলমানদের দেবার প্রস্তাবে হিন্দু পত্রিকাগুলোর সম্পাদকদের ক্রোধে চৈতন্য হারবার উপক্রম হয়েছে। একটি কাগজ যুব সম্প্রদায়কে এমনভাবে উস্কানি জুগিয়ে আসছে যা ইতিপূর্বে বাংলাদেশকে চরম অবমাননার পথে টেনে নামিয়েছে। এ সমস্ত উন্মত্ত আস্ফালনের কে তোয়াক্কা করে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ সমস্ত লেখা বিবৃতিগুলো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতির অবদানকে একেবারে অসম্ভব করে তোলে। হিন্দু সংবাদপত্রসমূহ হতাশায় ও ক্রোধে মাননীয় গভর্নরকে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেবার জন্য আবেদন জানিয়েছে
এবং তাদের মতো উপযুক্ত ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে বলেছে। আহা, মূর্খ বেচারা, কি করে তোমাদের করুণা করব। 52তম নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন। 1939 সালের 29 ডিসেম্বর সকালে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনের 52তম অধিবেশনে কলকাতা মোহাম্মদ আলী পার্কে নবাব ইয়ার কামাল জঙ্গের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে অভ্যর্থনা সমিতির সভাপতি জনাব A.K. ফজলুল হক ভাষণ দেন। তিনি তার বক্তৃতায় সমগ্রভাবে মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐক্য, শিক্ষার অগ্রগতি এবং মুসলিম শিক্ষার পথে যে বিপদ ও অসুবিধা রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সম্মেলনের গুরুত্ব সম্বন্ধে জোর দেন। ভারতীয় মুসলমানদের সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ ও শিক্ষার স্বাধীনতার কথা তুলে ধরেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের সমালোচনা করেন এবং বলেন যে এটি বাংলাদেশের শিক্ষার অগ্রগতির পথে প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠনের নির্দেশ দেন। সম্মেলনের সাফল্য কামনা করে মি. জিন্না, স্যার সেকান্দার হায়াত খান, স্যার আব্দুল কাদির, বেগম মোহাম্মদ আলী, নবাব মুজাফফর খান, স্যার রহমতুল্লাহ চিনয়, ড. মারিয়া সেন্ডেসেরি এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ বাণী প্রেরণ করেন। প্রধানমন্ত্রীর বক্তৃতা। হক সাহিদ তার বক্তৃতায় ভারতে মুসলমানদের শিক্ষার অগ্রগতির পথে বহু সমস্যার এবং ওয়ার্ধা পরিকল্পনার বিশদ আলোচনা করেন। তিনি ঘোষণা করেন যে যতদিন মুসলমানেরা ইসলামের সত্য আঁকড়িয়ে থাকবে ততদিন তাদের জাতিচ্যুত করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। আমার মতে তিনি বলেন, ভারতের মুসলমানদের শিক্ষার আদর্শ 3টি শব্দে ব্যাখ্যা করা যায়, যেমন স্বায়ত্তশাসন, সংহতি ও অগ্রগতি। স্বায়ত্তশাসন অর্থে আমি মনে করি ইসলামী সংস্কৃতির সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণ, পরিবেশ সৃষ্টির নিশ্চয়তা বিধান, মুসলমানদের ভাবী এবং বর্তমান শিক্ষা পদ্ধতি, সামাজিক বিধিবিধান, শরীয়ত এবং ভারতীয় মুসলমানদের নিজেদের জাতীয়তার ঐতিহ্য। সংস্কৃতি অর্থে আমি কথার উপর জোর দিতে চাই যে মুসলিম ভারত একটি সাংস্কৃতিক ইউনিট এবং একটি অখণ্ড সামগ্রিকতা। এর এমন একটি শিক্ষা পরিকল্পনা থাকা চাই যা ভারতীয় মুসলমানদের সংস্কৃতি এবং সুস্পষ্ট রাজনৈতিক একাত্মতাকে নিশ্চিত করবে। অগ্রগতির অর্থে আমি বুঝি যে যখন মুসলমানেরা তাদের শিক্ষার কাঠামো ইসলামের নীতি ও ঐতিহ্যের উপর দাঁড় করাতে পারবে তখন তারা সকল রকম কলা, বিজ্ঞান, আয়ত্তে এবং সাধারণ শিক্ষার সার্বজনীন বিকাশের অনুকূল অবস্থা সৃষ্টি করতে পারবে। তারা সকল রকম কলা, বিজ্ঞান এবং প্রয়োজনীয় শিল্পের ক্ষেত্রে নেতৃত্ব ও উদ্যোগ গ্রহণ করবে। তিনি ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনের জন্য একটি নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র তৈরির পরামর্শ দেন, যাতে বর্তমান পরিবর্তিত অবস্থায় দেশ ও সম্প্রদায়ের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। তিনি প্রস্তাব করেন যে 5 সদস্য বিশিষ্ট একটি সর্বভারতীয় মুসলিম তদন্ত কমিটি গঠিত হোক। তার কাজ হবে আলিগড় শিক্ষা সম্মেলনের জন্য একটি নতুন গঠনতন্ত্র তৈরি করা এবং সমগ্র ব্রিটিশ ভারতের এবং দেশীয় রাজ্যসমূহের শিক্ষার প্রকৃত চিত্র তুলে ধরা। তাছাড়া বর্তমান অবস্থার আলোকে স্বাধীন ভারতে স্বাধীন মুসলমানদের আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য একটি নতুন শিক্ষা কর্মসূচি তৈরি করা। তিনি বলেন, সম্মেলনের সম্মুখে প্রকৃত সমস্যা হল যে যেসব প্রদেশ ও দেশীয় রাজ্যে মুসলমানরা সংখ্যালঘু সেখানে তাদের সংস্কৃতি ও ধর্ম রক্ষা করা। বাংলা, আসাম, পাঞ্জাব, সীমান্ত প্রদেশ, সিন্ধ ও বেলুচিস্তানের মুসলমানদের সম্মুখে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তারা আসন্ন প্রাদেশিক স্বায়ত্তশাসনের শুভ দিনগুলোতে তাদের অবস্থা উন্নত করতে সক্ষম হবে। কিন্তু অন্যান্য প্রদেশসমূহ যেখানে হিন্দুদের রাজনৈতিক কর্তৃত্ব রয়েছে তাদের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এগুলি হল ভারতের ওই সকল প্রদেশ যেখানে মুসলমানরা দারিদ্র্য, অজ্ঞানতা, কুসংস্কার এবং রাজনৈতিক দাসত্বের গভীর পঙ্কে নিমজ্জিত হয়ে যাচ্ছে। রাজপুতনা, মধ্য ভারত, সাঁওতাল পরগনা এবং আরও কয়েকটি হিন্দু রাজ্যের মুসলিম সংখ্যালঘুরা আসন্ন শুদ্ধি অভিযান এবং সাংস্কৃতিক অবদমনের বিপদে রয়েছে। যদি মুসলমানরা তাদের প্রতি তৎপরতার সাথে দৃষ্টি দিতে ব্যর্থ হয় তাহলে মুসলমানরা তাদের হারাবে। বাংলা সম্বন্ধে বলতে গিয়ে বাঙালি মুসলমানদের পশ্চাৎপদতার কারণসমূহ আলোচনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের সমালোচনা করেন। তিনি বলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মহুরি কারিকুলাম সংরক্ষণ এবং শিক্ষানীতি বাংলাদেশের সকল স্কুল কলেজের মান নির্ণয়ের ব্যাপারে অসাধারণ কর্তৃত্ব স্থাপন করেছে এবং প্রকৃতপক্ষে প্রদেশের শিক্ষার অগ্রগতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তারা মাধ্যমিক এবং ইন্টারমিডিয়েট শিক্ষা বোর্ড গঠনের বিরোধিতা করেছে।
বাংলাদেশের শিক্ষানীতির উপর বিশ্ববিদ্যালয়কে অসামান্য নিয়ন্ত্রণ ক্ষমতা দেওয়া হয়েছে। শতকরা ৫০ জন মুসলমান এবং শতকরা ৩০ জন তপশিলি হিন্দুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে বা এর নীতি নির্ধারণের ব্যাপারে আদৌ কোনো হাত নেই। কোনো শূদ্র ছাত্র এর কোনো হোস্টেলে ভর্তি হতে পারেনি। এটা হলো স্বার্থান্ধ সাংস্কৃতিক বক্রদৃষ্টির একটি উজ্জ্বলতম উদাহরণ। কারণ বিশ্ববিদ্যালয়টি হল স্বনির্দিষ্ট একটি প্রতিষ্ঠান এবং কার্যত শতকরা ১৫ জন বর্ণ হিন্দুরাও তাতে প্রতিনিধিত্ব করে না। কায়েমি সার্থক এ সুদীর্ঘকালের গণতন্ত্র, প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের যুগে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বহুদিনের কায়েমি স্বার্থের চক্রে পরিণত হয়েছে এবং এদের বাংলার ৮৫% জনতার সামাজিক জীবন, চিন্তাধারা এবং আশা আকাঙ্ক্ষার প্রতি কোনো সহানুভূতি নেই, বরং তা তাদের প্রতি শত্রুভাব পোষণ করে আসছে এবং বিরোধী মনোভাব পোষণ করে। বাংলার মুসলমানেরা ন্যায়যত এ দাবি করছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন হওয়া উচিত, একটি বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করা উচিত এবং একটি মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট শিক্ষা বোর্ড গঠন করা উচিত। অন্যান্য বিষয়ের মধ্যে আরবি শিক্ষা, সামরিক শিক্ষা এবং স্ত্রী শিক্ষা বাধ্যতামূলক করা সম্বন্ধেও হক সাহেব আলোচনা করেন। 17. The animosity of the Hindus. According to Nabanur in 1903, this is the Hindu predominance there in Calcutta University which prevails even in the faculties. As soon as the responsibility for the distribution of state scholarships fell into the hands of Hindus, talented Muslim pupils were deprived from getting them. Editorial comment, Nabanur, 1st year, 8th No, Agrahayan, 1310 BS, 1903. And Al-Islam in 1920 wrote, "In class, the Hindu teachers and pupils will address Muslims in such abusive terms as Mochla, Mlecha, Yavana, Nere, Mama, and the comments given went to by the teachers in the course of the class, laughingly and with their faces screwed up like owls, will almost invariably be tainted with anti-Muslim sentiment." M.I. Idris, Kaifiyat, Al-Islam, 5th year, 11th No, Falgun, 1326 BS, 1920. Islam Darshan in 1924 pointed out, the Bengal government spends from its revenue 1,39 lakhs of rupees on the spread of education. From the point of view of their percentage in the total population, Muslims are entitled to at least 70 lakhs of rupees out of that amount, but actually receive only 31 lakhs. Muslim students are virtually denied government scholarships. Of the several lakhs of rupees awarded in scholarships of various kinds, Muslims received only 10,000 rupees. This year, Calcutta University had granted 121 matriculate scholarships. Muslims have got only one of these worth rupees 15. What more shameful proof of unjust partiality could there be? Muhammad Abdul Hakim, Bharate Hindu Musalman Samasya, Islam Darshan, 4th year, 3rd No, Ashwin, 1334 BS, 1924. And Masik Muhammadi in 1930 commented, "The government has so far made no practical provision whatsoever for the rapid educational advance of the Muslim community. On the contrary, most instances their doings have merely impeded Muslim progress. The government by the establishment of Islamia College provided to keep Muslims deprived of the higher standard of education available in general colleges." Editor, Siksha o Muchalman, Masik Muhammadi, 3rd year, 12th No, Ashwin, 1337 BS, 1930. Nabanur's editor in 1903 said, "Calcutta University is virtually a Hindu university." Editorial comment, Nabanur, 1st year, 8th No, Agrahayan, 1310 BS, 1903. And Islam Darshan in 1924 wrote, "Calcutta University is the main center of higher education for the whole of Bengal, but Muslims are denied entrance there. Hindu graduates become members of the university and the Senate and syndicate committees, but old tried Muslim graduates are not entitled to do so. The number of Muslim high school teachers, college lecturers, and professors is negligible." Muhammad Abdul Hakim, op-ed site. Sogat that same year said again, "Not a single Muslim has occupied this post of Vice-Chancellor since Calcutta University was established. It seems to be inconceivable that any Muslim could occupy the post, thus the other community has established a monopoly to it. We believe that Sir Abdul Rahim, Sir Ghaznavi, Mr. A.K. Fazlul Haq, Maulvi Abdul Karim, Mr. A.F. Rahman could occupy the post and discharge its duties with competence. We hope that the Minister for Education
discussion will give the matter his consideration. Editor, Kalikata Bishwavidyalayar, Vice Chancellor, Sogat, 6th year, 1st No, Shravan, 1335 BS, 1928. Hinduized textbooks in schools and colleges. According to some journals, one of the defects of Western education, stemming directly from the earlier Muslim indifference to it, was that the educational system had become Christian and Hindu-oriented. The Education Commission 1882 referred Muslim objections to the use in government schools of books whose tone was hostile or scornful towards the Muslim religion. Report, page 483. And in 1900, Abdul Karim pointed out that Muhammadan boys reading these Bengali books in schools imbibe unpalatable ideas about their religion and nationality. Abdul Karim, Muhammadan Education in Bengal, 1900. For example, in 1903, Islam Pracharak cried, "Who can stem the course of this Western educational system introduced by an alien Christian government into a land teeming with Hindus?" Ibn Maz, Amader ki kora uchit, Islam Pracharak, 5th year, 11th-12th No, Agrahayan, Posh, 1310 BS, 1903. And the following year elucidated those employed to administer our education, being members of different religious communities, compelled us to follow courses consonant with Christianity and Hinduism rather than devising for us courses consonant with Islamic scriptures. Elsewhere, the same article lamented, we were forced to learn parrot fashion 3 languages, Bengali, English and Sanskrit, that were devoid of any least trace of Islamic religion. The difficulty was that in most educational institutions, the textbooks were written by Hindus. In 1891, Islam Pracharak complained, being misled by their education, they are becoming completely ignorant of their national religion. English education is gradually anglicizing their sensibilities. How many of these boys and young men are acquainted with the life story of Hazrat Muhammad? Editor, Suchna, Islam Pracharak, 1st year, 1st No, Bhadra, 1298 BS, 1891. Nurul Iman in 1900 similarly complained that there are no particular books included in the Pathshala syllabuses to teach Muslim boys about their religion, etiquette, ethics and customs. They are instructed by the educated Hinduized Muslims who have been substituted for Hindu teachers. The texts contain Hindu mythological stories, they are exposed to the maligning of Muslims, the reviling of Islamic codes of conduct and smearing the Muslim race with such names as Mleccha and Yavana. Editor, Himayat-e-Islam, Nurul Iman, 1st year, 2nd No, Shravan, 1307 BS, 1900. Similarly, in 1909, Basna made the same complaint and added, "It is the duty of every Muslim to strive to get incorporated in our school curriculum the basic essentials published in simple Bengali about Muslim historical events, accounts of our heroes and heroines, tales about our saints and dervishes, histories of the prophets, narratives about our religious men and women, the lives of rulers and kings, and stories about the virtues of chaste women, Sati Ramani, the essence of Islamic religion, the substance of hadith and religious documents, dalil, the utility of prayer and fast, and accounts of Muslim festivals." Muhammad Fakiruddin Sarkar, Chhatra Jeevane Naitik Shiksha, Basna, 2nd volume, 2nd No, Jesht, 1316 BS, 1909. Muhammad Shahidullah in 1916 made a similar complaint and then asked, "What can be more shameful that even in maktabs and Muslim girls' schools, our children have to read books by Hindus?" Commenting on school history books, he complained, "These devote 4 pages to the life of Buddha and a mere half page to the life of Muhammad, yet not a single pupil in the class will be Buddhist, whereas half of them will be Muslims. School history textbooks generally conceal anything derogatory to the Hindu kings, yet loudly publicize Muslim defects whilst remaining virtually silent about their virtues. The consequence is that the study of Indian history leads children to conclude that the Muslims are a useless, untrustworthy, oppressive and cruel people, which it would be in the world's interest to become extinct." A similar point is again made in Al-Islam in 1920. The most of the textbooks in class will have been based on fantastic yarns from the Ramayana and the Mahabharata and quoted from writings of great anti-Muslim authors like Bankim. But probably the worst offense committed by a Hindu was that of Sri Bholanath Sen in writing Prachin Kalini, containing an imaginary picture of the Prophet of the world, Hazrat Muhammad, and Hazrat Jibrail, Gabriel. Sariyat-e-Islam warned the Education Authority to withdraw this book.
Otherwise, if fresh unrest and dissatisfaction arises, the responsibility for it will solely rest with the education authority and the government. Discontent with Western Hindu-oriented education resulted in two demands. 1. A demand for reform. 2. A demand for some other means of protecting the national religion of the Muslims. 18. Calcutta University and Muslim education. The foundation of the Dhaka University in 1920 and the opening of the Islamia College in Calcutta in 1926, besides the Muslim high schools in Dhaka and Chittagong, contribute largely to attract Muslim pupils in increased number to the general scheme of English education in secondary and high stages. The measures, however, did not solve the basic problems of Muslim education in Bengal. The Calcutta University, founded in 1857, which controlled the secondary as collegiate education in Bengal, excepting the Dhaka city, virtually been developed into a Hindu temple of learning whose influence steadily filtered through the several stages of instruction down to the primary school. The Muslim Education Advisory Committee of 1931, reviewing the policy adopted by the Calcutta University authorities towards Muslim education, observed, 1. The University of Calcutta controls the working of schools and colleges, and as such it should look to the interests of classes and denominations. It is to be regretted that the question of Muslim education has not received as much attention as it should have from the University of Calcutta. The main reason is the inadequate representation of Muslim on its controlling bodies and boards. This cannot but be highly detrimental to the best interests of Muslim education in Bengal. 3. The state of things in the Calcutta University is still worse. Since the creation of the university, not a single Muslim gentleman has been successful in being elected a fellow of the university, though some of the candidates were graduates of approved merit and ability. As the Hindu graduates control the voting by virtue of their number and seldom consent to record a vote in favor of Muslims in preference to non-Muslim candidates, the door of admission of Muslims to the university through election is closed to Muslim candidates. The only opening, therefore, for the qualified Muslim to get a seat in the university is through nomination by the Chancellor. It is really distressing to find that in spite of the fact that government has repeatedly admitted the need of adequate Muslim representation in the University of Calcutta, the power of nomination has not been exercised in favor of the Musalmans to put in an adequate number of Muslim fellows in the university. 5. We find that in the clerical staff of the university, there is not a single Muslim against some hundreds of Hindu employees. For some time past, the university has been making their appointments in such a manner as to virtually shut out qualified Muslims to come in, the most notorious example of which is the recent appointment of registrar and assistant registrar without even advertising the posts. In the postgraduate department, even though there is no dearth of qualified Muslims, no one is appointed except in the departments of Arabic or Persian. In the administrative departments of the university, vis-a-vis the Senate and Syndicate, Board of Examiners, the number of Muslims is very small. Prominent Muslims in their evidence observed, Muslim interests are neglected by Calcutta University. The interests of Muslim students of Calcutta University are not properly attended to, and the Muslim minority members of the Senate cannot take any active part in furthering the cause of Muslim education. MEAC Report 1931, page 67 to 69. There was a dearth of high English school in Muslim areas. In spite of this fact, a few such schools which were maintained and managed by the Muslim did not receive due consideration from the university authorities in the matter of recognition. The schools recognized by the university showed a callous disregard for Muslim sentiments in the selection of books, appointment of teachers, teaching of classical languages, and the provision of school holidays, etc. Commenting upon the textbooks prescribed by the university, the advisory committee observed, "There are Muslim writers of Bengali books of merit and ability, but still the Muslim works are not to be found as prescribed in the university curriculum.
The textbooks in Bengali prescribed by the university are in some cases repugnant, even revolting to Muslim sentiments. Textbooks prescribed by the university are associated only with traditions, Hindu legends, and Hindu philosophy. Some of the books sometimes misrepresent Islamic culture and civilization. IB, page 69-70. The Calcutta University, as already mentioned, selected as texts for their examinations some books which were full of the foulest abuse of the Prophet of Islam. Condition in Dhaka University. As regards the Dhaka University, it was expected at the time of its foundation that the Muslims should have an effective voice in the management of this new university, and on this ground, a section of people even nicknamed it as the Mecca University. But unfortunately, this expectation was also belied, and the university could not contribute to the promotion of Islamic learning and research as has been expected. The Muslim Education Advisory Committee of 1931, commenting on the affairs of the Dhaka University, made the following observations. The constitution of Dhaka University is so predominantly Hindu that Muslims find it difficult, nay impossible to hold their own against the Hindus. Cases have occurred where with equal qualification a Hindu candidate has been chosen in preference to a Muslim. IB, page 68. Even the Department of Islamic Studies of the university was then headed by a non-Muslim professor, and the Muslim Education Advisory Committee had to demand for appointment of Muslim as the head of this department. When this department was incorporated in the Residential University of Dhaka, it was expected by the Muslims, and the Calcutta University Commission also entertained a hope that this department will make valuable contribution to the promotion of higher studies research in the various fields of Islamic learning and culture. But this department also did not receive due consideration of the university authorities, and as a result, these high hopes were never realized. Conference 1913. The Bengal Provincial Conference sat this noon, Saturday, the 22nd March 1913 at Dhaka. The huge pandal, which provided accommodation for 4,000 people, is almost as big as the pandal of the last Calcutta Congress and was decorated most tastefully and beautifully. Flags with inscription of Bande Mataram were fixed to pots, and the pandal was fitted up with electrical installations. The main gate exhibited special art of Dhaka, and the whole way from the gate to the pandal was lined with the flags. Outside the pandal, there was a nice exhibition of Dhaka arts. The number of delegates exceeded 400, and there was a large attendance of Bengali ladies. Long before the appointed hour, crowds of visitors, Hindus and Mohammedans, ladies and delegates began to pour in. By noon, all available space in the pandal was filled up. The president, Babu Ashwini Kumar Datta, entered amidst shouts of Bande Mataram, followed by a procession consisting of the chairman of the reception committee, secretaries, and prominent delegates and volunteers. Police officers were seen both inside and outside the pandal. The proceedings opened with a suitable prayer said by Babu Vishnupada Chatterjee of Hughley. Bande Mataram was sung in chorus when the whole audience, except 3 Europeans, kept standing. This was followed by another song beginning with a discourse of sweet music by Swadeshi Dulis. Chairman's speech. The Honorable Babu Anandachandra Rai, chairman of the reception committee, in welcoming the delegates to the provincial conference on 22nd March, said, Dhaka University Scheme. Brother delegates, I confess I do not exactly know what, besides welcoming you and beseeching you to put your shoulder to the wheel of progress and push on the car to its destined goal, are my duties as chairman of the reception committee. I do not think I can foreshadow the subjects which should engage your whole attention. If I did so, I think that would be an act of supererogation on my part. Moreover, as chairman of the reception committee, I would not enter into any controversial topics, but leave them for the consideration of the delegates. A passing reference to the Dhaka University scheme is probably necessary, but unfortunately it has recently become a subject of keen controversy. Even the higher education of females is a subject upon which I am indeed very sorry to say there are many well-educated and well-meaning gentlemen who do not look with favor.
having been a member of the committee which framed the Dhaka University scheme, which includes higher education for girls and the education of the sons of well-to-do persons who want education not for seeking employment but for the purpose of improving themselves, their stock of knowledge, and to be able to look after their own affairs, I cannot, under the circumstances, discuss its details, except for the purpose of impressing upon you the fairness and desirability of the whole scheme. These are some of the reasons why I did not wish to act as chairman of the reception committee. I therefore beg your leave to remain quiet on the subjects of your deliberation at this stage. Resolution 33, Dhaka University. That this conference protests against the recommendations of the Dhaka University Committee on the following amongst other points. A. Separate art college and degrees for Mohammedans. B. A college for well-to-do classes. C. Separate representative of Mohammedan graduates on the convocation and the council of the university. D. Inadequacy of non-official element in the convocation and its practical exclusion from the council. E. Want of fully equipped medical college. F. Want of an agricultural college. H. Recommendation for changing the character of the Bengali language and literature. I. The absence of any provision giving option to any private college to be affiliated to the Calcutta University. J. The absence of any provision for religious and moral training of students. K. The perpetuation of the distinction between imperial and provincial educational service in the appointment of university and college professors and lecturers. L. Differential treatment of Mohammedan and Hindu boys in the matter of residence. M. Differential treatment of Anglo-Indians and Indians in the matter of admission engineering college. N. Want of uniformity in the tests for entrance into the university. O. Making the university for all practical purposes a department of state. This conference suggests that Islamic and Sanskritic studies be placed on the same footing among the optional subjects for the intermediate and BA courses. This conference further urges upon the government the necessity for guarding against the idea of a repressive discipline in the proposed university, and insists that true discipline can only be maintained by promoting healthy association between teachers and pupils, by developing freedom in the students so as to help the growth of a healthy sense of self-respect and self-restraint and esprit de corps. This conference also protests against the scheme of the Women's College as framed by the committee, and urges that the education of our girls be mainly under Indian management and be conducted on Indian lines, and that a distinguished lady graduate be placed at the head of the institution. Proposed by Mr. Navesh Chandra Sengupta, M.A., M.T. Seconded by Babu Trailokyanath Bose. 20 সম্ভবত 1852 সালে সুপরিচিত এক নর্তকীর এক অবৈধ সন্তান পরিচয় গোপন করে হিন্দু কলেজে ভর্তি হয় এবং 1 বছর পরে তা প্রকাশ পায়। শিবনাথ শাস্ত্রী তার রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজের প্রথম সংস্করণে লিখেছেন, ইতিহাসের ছিন্নপত্র 8 ক হীরা বুলবুল নামে এক প্রসিদ্ধ বারাঙ্গনা তখন কলিকাতা শহরে বাস করিত। ওই হীরা বুলবুল একজন পশ্চিম দেশীয় স্ত্রীলোক ছিল। হীরা শহরের অনেক ধনী ও পদস্থ লোকের সহিত সংযুক্ত হইয়াছিল। আমরা বালককালে শহরে হীরার যে প্রতাপ দেখিয়াছি তাহা স্মরণ করিলে আশ্চর্য বোধ হয়। শেষ বাক্যটি তিনি দ্বিতীয় সংস্করণে বর্জন করেন। হীরার ছেলেকে কলেজে ভর্তি করবার সময়েই গোলমাল দেখা দিয়েছিল। রক্ষণশীল সমাজ যথেষ্ট চঞ্চল হয়ে ওঠে। এত নগরের সর্বত্র এমত জনরব হইয়াছে যে নেপাল দেশীয় একটি বেশ্যানন্দন অধ্যয়নার্থে হিন্দু কলেজে নিযুক্ত হইয়াছে। কি আক্ষেপ! যবন ও খ্রিস্টান এই দোষ ছিল। এইক্ষণে বেশ্যাপুত্র আসিয়া ত্রিদোষ প্রাপ্ত করাইল। আমাদিগর এই প্রভাকরের জন্মকালীন ড্রজু সাহেবী হেঙ্গামায় একবার হিন্দু কলেজের বিরুদ্ধে লেখনী ধরিতে হইয়াছিল। এইক্ষণে 22 বৎসরের পর পুনরায় মুসলমানি, খ্রিস্টানি এবং জার্জি এই ত্রিদোষ জন্য সেই লেখনীকে আবার করসদনে নৃত্য করাইতে হইল। সংবাদ প্রভাকর 21 ফেব্রুয়ারি 1853। 21 নাটোর মহকুমার কার্যভার গ্রহণ করার পর সরকারি কাজের বাইরে প্রথম যে কাজ করব ঠিক করলাম তা হল মহকুমা শহরের সবকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা। আছে এই মাত্র 3টি হাইস্কুল। একটি অতি সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে, জিন্নাহ স্কুল, দ্বিতীয়টি মহারাজা স্কুল এবং তৃতীয়টি বালিকা স্কুল। জিন্নাহ স্কুল কাছারির কাছেই।
একদিন গেলাম সেখানে। প্রধান শিক্ষক বেশ মার্জিত শিক্ষাবিদ। স্কুলের পরিবেশ দেখে মনে হলো শিক্ষক মণ্ডলী দায়িত্ব সচেতন। পরদিন গেলাম মহারাজা স্কুলে। প্রধান শিক্ষক বেশ ভারিক্কি কিসিমের লোক, একটু যেন লাপরোয়া গোছের লোক। ক্লাসরুমগুলো ঘুরে ঘুরে দেখলাম। ছেলেদের দু একটা প্রশ্ন করলাম, খুব মামুলি ধরনের, যেমন নাম কি, বাড়ি কোথায়, বাপ কি করেন ইত্যাদি। দেখলাম শিক্ষকদের মধ্যে একমাত্র আরবি শিক্ষকই মুসলমান, বাকি সবাই হিন্দু। সবই সময় একটা জিনিস লক্ষ্য করলাম, সামনের বেঞ্চ খালি থাকা সত্ত্বেও সেখানে মুসলমান ছাত্রদের বসতে দেওয়া হয়নি। যে গুটি কয়েক মুসলমান ছাত্র স্কুলে আছে তাদের স্থান চতুর্থ ও পঞ্চম সারিতে। প্রতিটি ক্লাসে একই অবস্থা। দশম শ্রেণীতে প্রশ্ন করলাম, কায়েদে আজম কে? প্রশ্নটা অবশ্য করেছিলাম প্রথম সারির ছাত্রকেই, কিন্তু সে নীরব রইল, জবাব দিতে পারল না। অবাক হলাম। বিশ্বাস করতে মন চাইছিল না যে আমি পাকিস্তানের সরেজমিনে একটা স্কুল পরিদর্শন করছি, কিন্তু আমি জানতাম না তখনও যে আমার জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে। দশম শ্রেণীর একটা হিন্দু ছেলেও এ প্রশ্নের উত্তর দিতে পারল না। আরও কিছু প্রশ্ন করলাম, কিন্তু সবাই লাজবাব। হেডমাস্টার সাহেবকে বললাম, কি ব্যাপার, আপনার ছেলেরা তো কোনো প্রশ্নেরই জবাব দিতে পারছেন না। হেডমাস্টার যা বললেন তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তিনি গম্বগের মুখে বললেন, এ প্রশ্নগুলোর সাথে তো আমিও পরিচিত নই। বৃথা সময় নষ্ট করতে চাইলাম না। ক্লাসরুম থেকে সরাসরি চলে এলাম টিচার্স কমন রুমে। কয়েকটি বইয়ের আলমারি। আলমারিগুলোর মাথার ওপর দেওয়ালে টানান রয়েছে বেশ কতগুলো লাইফ সাইজ রঙিন ছবি। এতে ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, গান্ধী, সুভাষ এবং মহারাজা। হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করলাম, কায়েদে আজমের ছবি কোথায়? জবাব পেলাম, এটা আমাদের স্কুলে নেই। শুধু মাথাটায় নয়, সত্যি বলতে কি সারা শরীরে উষ্ণ রক্ত বহু আগে থেকেই সঞ্চালিত হচ্ছিল অত্যন্ত দ্রুত গতিতে। কিন্তু সর্বশেষ প্রশ্নের জবাব শুনে রক্তের সে গতি আরও বহুগুণ বেড়ে গেল। বুঝতে পারলাম আর এখানে থাকা নিরাপদ হবে না। কি থেকে কি ঘটে যায় কে জানে। চলে এলাম, কিন্তু আসার সময় হেডমাস্টার সাহেবকে সংযত অথচ দৃঢ় কণ্ঠে আমলাতান্ত্রিক কায়দায় বললাম, আমি পরশু আবার আপনার স্কুলে আসব। বাবায়ে কওমের অর্থাৎ আমাদের সবার বাবার ছবিটা এই রুমে দেখতে চাই, এবং কাল থেকে কওমি ঝান্ডা সমবেত জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করতে হবে। পরদিন আমাকে একটু অবাক করে দিয়েই মহারাজা স্কুলের হেডমাস্টার সাহেব আমার বাংলোয় এলেন। কাল তাকে বলে এসেছিলাম যে পরশু আমি তার স্কুলে যাব। তিনি আনুষ্ঠানিকভাবে আমাকে সেই দাওয়াত দিতে এসেছেন। তার এই আচরণ আমার খুব ভালো লাগল। পরদিন নির্দিষ্ট সময় স্কুলে গেলাম। স্কুল মাঠে ১৯৪৭ সালের পর এই প্রথমবারের মতো জাতীয় পতাকা উড়ছে। আমাকে ছেলেরা অভ্যর্থনা করল ব্রতচারী গান শুনিয়ে। শিক্ষক কমন রুমে এলাম। দেখলাম কায়েদে আজমের ছোট্ট মানের ছবির ফ্রেমটা খুব উঁচুতে স্থাপন করে একটা রুমাল দিয়ে ঢেকে রাখা হয়েছে, এবং একটা রশি লাগিয়ে রুমালটা টানার ব্যবস্থা করা হয়েছে। আমাকে পর্দা উন্মোচন করার অনুরোধ করা হলো। আমি রশি টানলাম। সবাই করতালিতে কামরাটা মুখর করে তুলল। ফ্রেমের মধ্যে ছবিটা পোস্টকার্ড সাইজের। এবার বক্তৃতার পালা। কিছু বলতে হবে। বললাম, যে গতিতে আপনারা অগ্রযাত্রা শুরু করেছেন আমি খুব খুশি হয়েছি। মনে হলো তারাও খুব খুশি হয়েছে এসডিওকে খুশি দেখে, কিন্তু তারা এটা মোটেও আঁচ করতে পারেনি যে এই ব্যাটা এসডিও কাল আবার স্কুল বসার সময় সশরীরে হাজির হবেন। পরদিন সকাল 10টায় ঠিক গিয়ে মহারাজা স্কুলে উপস্থিত হলাম। স্কুলের ত্রিসীমানায় কোথাও জাতীয় পতাকার নাম নিশানা পাওয়া গেল না। এতে অবশ্য আমি অবাক হলাম না। শিক্ষকদের কমন রুমে গিয়ে ঢুকলাম। কায়েদে আজম উধাও। এটাও অপ্রত্যাশিত ছিল আমার কাছে। জিজ্ঞেস করলাম হেডমাস্টার সাহেবকে, ছবিটা কোথায় গেল? কোনো উত্তর পেলাম না। কারও মুখে রা নেই। সবাই হতচকিত ও বিহব্বল হয়ে পড়েছেন। এরকম একটা ঘটনা বাস্তবে ঘটতে পারে এটা যেন তারা কল্পনাও করেননি। এই নীরবতা ভঙ্গ করে আমার এক নতুন আর্দালি এক পানের দোকানদারের হাত ধরে প্রায় টেনে হেঁচড়ে আমার সামনে হাজির করল। ব্যাপার কি জানতে চাইলাম। সে যা বলল তা হল, কাল যে ছবিটা এখানে টাঙানো হয়েছিল সেই ছবিটা এই ব্যাটা দোকানদার ওর দোকানে টাঙিয়ে রেখেছে আজ। কত বড় সাহস! পান দোকানদার কাঁচু মাচু হয়ে যা বলল তা হল, এতে ওর কোনো অপরাধ নেই। এই ছবিটার প্রকৃত মালিক সেই। স্কুল কর্তৃপক্ষ কাল কিছুক্ষণের জন্য এই ছবিটা তার কাছ থেকে ভাড়া করেছিল। কাজ শেষে কালই আবার তারা ছবিটা তাকে ফেরত দিয়েছে।
এমনভাবে এদের হাঁটে হাঁড়ি ভাঙবে এরা ভাবতেও পারেননি। একজন শিক্ষক, হেডমাস্টার নন, বিনীত কণ্ঠে বললেন, স্যার, যদি অভয় দেন তো একটা কথা বলবো। আমি তার দিকে তাকিয়ে বললাম, নির্ভয়ে বলুন। তিনি বললেন, স্যার, আপনি যা চাচ্ছেন তার সাথে যদি আমরা একমত না হই তবে কি আমরা বিনা ঝামেলায় পদত্যাগ করতে পারব? জবাবে শান্ত কণ্ঠে বললাম, নিশ্চয়ই পারবেন, খুশি মনে পারবেন, কোনো ঝামেলাও হবে না। এবার হেডমাস্টার মরিয়া হয়ে মুখ খুললেন, স্যার, এই স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট কলকাতাবাসী মহারাজা, এসডিও নন। বললাম, সে আমি খুব ভালো করেই জানি। এসডিও হিসেবে আমি জানি আমাকে কি করতে হবে এবং আমি আমার দায়িত্ব সম্পর্কে খুবই সচেতন। হেডমাস্টার সাহেব আর কিছু বললেন না। আমি পায়চারি করতে করতে হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করলাম, এই স্কুলটির অ্যাফিলিয়েশন কি কলকাতার সঙ্গে না ঢাকার সঙ্গে? উত্তর পেলাম না। হেডমাস্টার সাহেবের চেহারা আরও গম্ভীর হল। হঠাৎ কাঁচের আলমারির ভিতর একটা বইয়ের উপর নজর পড়ল, দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালেন্ডার 1956। বইটা দেখতে চাইলাম। একজন শিক্ষক নীরবে বইটা আমার হাতে তুলে দিলেন। পাতা উল্টাতে উল্টাতে কাঙ্ক্ষিত জায়গায় পেয়ে গেলাম। নাটোর মহারাজা হাই স্কুল, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আগের বছর এই স্কুলের কতজন ছাত্র পাশ করেছে তারও একটা হিসাব এতে আছে। আমার মনে নানা ধরনের সন্দেহ উঁকিঝুঁকি দিলেও সত্য বলতে কি আমি এতটা ভাবতে পারিনি। ইট ইজ টু মাচ। এই স্কুল সম্পর্কে যা সিদ্ধান্ত নেবার তা নিয়ে ফেলেছি তৎক্ষণাৎ, নিজের অজান্তেই। চুপচাপ চলে এলাম নিজের বাংলোয়। সরকারি স্কুলের একজন অবসরপ্রাপ্ত হেডমাস্টার নাটোরের কানাইখালীতে থাকতেন। তাকে রেক্টর নিয়োগ করে মহারাজা স্কুলে পাঠালাম পরদিন। এদিকে জেলা ম্যাজিস্ট্রেট রাজশাহী থেকে আমার কাছে এক বার্তা পাঠালেন। তাতে তিনি জানালেন যে কলকাতায় বসবাসকারী মহারাজা প্রাদেশিক গভর্নর এ.কে. ফজলুল হক সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। মহারাজা অভিযোগ করেছেন এক ছোকরা এসডিও তার স্কুলটাকে নষ্ট করে দিচ্ছে, সুতরাং হক সাহেব যেন তড়িৎ ব্যবস্থা নেন। ওই দিন বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট স্বয়ং নাটোরে তশরিফ আনলেন। সোজা নিয়ে গেলাম তাকে মহারাজা স্কুলে। শিক্ষকদের কাছে তার পরিচয় করিয়ে দিলাম এই বলে যে, ভদ্রমহোদয়গণ, আজ আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের কথা এই যে মহারাজা স্কুলের নব অগ্রযাত্রাকালে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট সাহেব সুদূর রাজশাহী থেকে আপনাদের আশীর্বাদ করার জন্য স্বয়ং হাজির হয়েছেন। আরও বললাম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের এই যাত্রা শুভ হবে, কামিয়াব হবে। জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের মনে যাই থাক, তিনি তার বক্তৃতায় আমার কথাগুলোরই পুনরুক্তি করলেন মাত্র। জেলা ম্যাজিস্ট্রেট সাহেব তার সদর দপ্তরে ফিরে গিয়ে মহারাজা স্কুল সম্পর্কে কী রিপোর্ট দিয়েছিলেন জানি না, তবে সেদিন স্কুল থেকে ফেরার পক্ষে তিনি আমাকে সবিস্ময়ে বলেছিলেন, এটা কি করে সম্ভব হল যে স্কুলটি এই দেশে অবস্থিত, স্কুলের পাঠ্য বইগুলো এখানকার টেক্সটবুক বোর্ড কর্তৃক অনুমোদিত, অথচ ছেলেরা পরীক্ষা দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিলেবাস অনুসারে। তাকে এ তথ্যও দিয়েছিলাম, যে কটি মুসলমান ছেলে দশম শ্রেণী পর্যন্ত পড়ে তারা হয় প্রাইভেট পরীক্ষা দেয়, নতুবা পাশের দীঘাপতিয়া স্কুলের ছাত্র হিসেবে ঢাকা বোর্ডের পরীক্ষায় অংশ নেয়। এই স্কুল থেকে যারা ম্যাট্রিক পরীক্ষা দেয় তারা সবাই হিন্দু ছাত্র এবং পরীক্ষা দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিলেবাস অনুসারে। যা হোক, মহারাজা স্কুলের কীর্তিমান হেডমাস্টার এবং তার 4 জন সহকর্মী শিক্ষক হঠাৎ একদিন লাপাত্তা হয়ে গেলেন। খোঁজ খবর নিয়ে জানা গেল তারা সীমান্তের ওপারে চলে গেছেন। এখানে বলে রাখা দরকার যে তারা স্বেচ্ছা কৌমর্য পালন করে আসছিলেন বহু বছর যাবৎ। সুখের কথা যে মহারাজা স্কুল তার নবযাত্রা সফলতার সাথে সম্পন্ন করল। এদিকে এসডিও সাম্প্রদায়িক আখ্যায় ভূষিত হলেন। এই সম্মানসূচক ভূষণ আনুষ্ঠানিকভাবে হাসি মুখে গ্রহণ করলাম স্কুলে প্রথমবারের মতো একটা মিলাদের আয়োজন করে। এ মাহফিলে সানন্দে ঘোষণা করলাম যে নিজেকে একজন মুসলমানের সন্তান বলে পরিচয় দিতে আমি নিঃসন্দেহে গর্ববোধ করি। Most of the students at the Presidency College were the best and the brightest, having secured the top positions in the intermediate examinations, and the overwhelming proportion of them was Hindus. There were a very few Muslim students in my economics BA honors class, not more than 8 in a class of 35 or so. Among the Muslim students, there were Musharraf Hossain, Mosamul Haq, Mafisur Rahman, and Rafiqul Rahman Buyan. All of them later on joined me in the master's degree, MA, final year at Dhaka University.
Many years later, Musharraf Hossain was my colleague at the Bangladesh Planning Commission. Mohsen ul Haq preceded me to Harvard and settled in the United States. Rafiqul Rahman was an advocate in the Supreme Court. Similarly, there were only 2 Muslim professors, one for English named Ahmad Ali and the other for mathematics, Sulaiman Kerara. They were both from the province of the Punjab and trained at Oxford-Cambridge University respectively. When I encountered my fellow Hindu students at the college, their introductory questions to me were all related to the aggregate marks that I had obtained in the IA examination. My expectation was that they would engage in pleasantries, asking me about hometown, my family, the college where I studied, etc. But quite surprisingly, their inquiry was directed elsewhere, which I found to be strange. They all knew that my aggregate marks were much higher than those of the second highest student, who was of course a Hindu, in the list of scholars. This was for them a very strange experience for 2 main reasons. The first reason was that usually a very few Muslim students secured a place among the top 10 of the successful candidates. And the other, and more surprising to them, was that the aggregate marks obtained by me were much higher than those obtained by the student who stood second. They could scarcely believe that a Muslim student from nowhere, that is, the Chittagong College in the periphery of the intellectual life of Bengal, could perform so well. I must say, after some weeks, a few of the brighter students among them started to befriend me, and decided that after all, I might not have been very undeserving. In fact, a few of them thought that I might be accepted in their select company. One of my Hindu fellow students, who was a Brahmin by the name of Sukumar, son of a well-known Bengali writer, Suniti Kumar Chatterjee, became my close friend and decided to invite me to his home for tea. The family was prosperous, home was spacious, and food was sumptuous. Everything went on well until next week, when my friend was absent from his class for a few days. On the day he returned to his classes, his head was clean-shaven, and he had a traditional chador and dhoti on. He looked very pensive, and I was rather worried and asked him what happened. He confessed that after I had left his house, his grandmother found out that he had brought a Muslim friend to home for tea. In his grandmother's view, what he did was a serious breach of the conservative Hindu Brahmin code of conduct by allowing his Muslim friend to partake of food in the house. Accordingly, her grandson had to go through the process of penance and purification, which explained his shaven head and special dress. Moreover, in the process of purification, all the utensils that were used or touched by me were thrown away. At this distance of time, it may appear strange, but this incident does provide a small window to the pre-1947 Hindu-Muslim social relations.